আজকে আমরা 5 নম্বর ক্লাসে আছি আর কি। আচ্ছা, শুরুতেই বলি, যারা নতুন ভর্তি হয়েছেন আজকে হয়তো ফার্স্ট ক্লাস এমন একজন দুইজন আছেন, তারা ক্লাসের শেষে একটু বসবেন, আপনাদের সাথে আমি তখন কথা বলবো। হ্যাঁ, যারা আজকে প্রথম ক্লাস অথবা 2টো বা 3টা ক্লাস যাচ্ছে, ঠিক আছে, তারা একটু ক্লাসের শেষে বসবেন, আমি কথা বলবো আপনাদের সাথে আবার। ঠিক আছে, আমি শুনবো, আপনাদের কথা শুনবো, আপনাদের কিছু ব্যাখ্যা দিব। ঠিক আছে, আর এমনি তো ক্লাসের শেষে পড়া নিয়ে অন্যান্য ব্যাপার নিয়েও যারা চান তারা থাকতে পারবেন, কথা বলা যাবে। ঠিক আছে, তো কয়জন হলো এখন participant দেখি। তার 1টা মিনিট একটু ওয়েট করি, তারপরে মূল ক্লাস শুরু করবো। আর 2টা মিনিট দেখি, হয়তো আর কয়েকজন জয়েন করবে। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বাই দিস টাইম? আমি কিছু টেস্ট দিয়েছিলাম, একাডেমিক্স 6 এবং 15 দুইটা প্রায় মোটামুটি শেষ আমার। স্কোরটা ভালো আসছে না, লাইক মাঝে মাঝে হচ্ছে দেখা যাচ্ছে 30 আসে, মাঝে মাঝে 20-25 এরকম করে আসছে। ওটা তো স্কোর না, কারেক্ট আনসার। ঠিক না, কারেক্ট আনসার হচ্ছে 30টা এদিক ওদিকে থাকতেছে না, আরো কমে যাচ্ছে মাঝে মাঝে। কমে যাচ্ছে, মাঝে মাঝে 18 আচ্ছা, হয়ে যাচ্ছে। তাহলে এখন আপনি দেখেন যে এই উত্তরগুলো আপনি ভুল করতেছেন, হ্যাঁ, সেইগুলো ভুল হওয়ার পিছনে কারণগুলো কি, ফাইন্ড ইট আউট। আপনাকে এটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আপনার ধরেন আপনার 30টা কারেক্ট হয়েছে, 10টা ভুল হয়েছে, এর মধ্যে কিছু হয়তো সময়ের অভাবে দিতে পারেন নাই, কিন্তু জেনুইনলি অ্যান্সার করছেন, কিন্তু ভুল হয়েছে যে প্রশ্নগুলো, সেগুলোকে লোকেট করে ওগুলো কেন ভুল হলো, কোশ্চেন প্যাটার্নটা বুঝেন কিনা সেটা দেখবেন। তারপরে আপনার হয়তো সেন্টেন্সটা পড়তে ভুল হলো কিনা, এই টোটাল ব্যাপারগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, কেন আপনার অ্যান্সার গুলো ভুল হচ্ছে এই জায়গাটায়। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আপনার মোটামুটি ইমপ্রুভ হবে। ইমপ্রুভ যদি চান এইটা করতে হবে। এখনই আমাকে খুব বেশি কারেক্ট করতে হবে নট নেসেসারি, ভুল হোক ডাজন্ট ম্যাটার, কিন্তু ভুলগুলো কেন হচ্ছে, আপনার কোন ফল্টের কারণে, আপনার কোন ল্যাকিংস এর কারণে ভুলগুলো হচ্ছে, এই জিনিসটা জানাটা আসলে খুবই জরুরি। তখন আপনি ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে, আদারওয়াইজ না। এবং আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করবো, আমি শুরুতেই আসলে খুব টাইম বাউন্ড টেস্ট দিয়েন না, সময় নেন। আপনাকে 20 মিনিটের মধ্যে একটা প্যাসেজ শেষ করতে হবে, নট নেসেসারি। আপনি একটা প্যাসেজকে 1 ঘন্টা ধরে সলভ করেন। ঠিক আছে, একটা আমার প্যাসেজ, হচ্ছে টেস্টে হচ্ছে 20-30 মিনিট এক্সট্রা লাগছে। হ্যাঁ, লাগুক কোনো সমস্যা নাই। আপনার আসলে আমাদের প্রবলেমটা যেটা হয় যে আমাদের রিডিং হ্যাবিটটা কম থাকে। হুম, খুব মানে আমাদের রিডিং হ্যাবিট কম থাকলে আমরা শুরুতেই এই টাইমের ব্যাপারটা আসলে মেনটেন করতে পারবো না, দরকারও নাই। হ্যাঁ, কারণ এতদিন ধরে আমি কম পড়ালেখা করছি ইংরেজি, তো আমার তো এখন সময় লাগবেই। 20 মিনিটস এটা হচ্ছে খুবই, যখন আপনি একটা স্কিলড পর্যায়ে চলে যাবেন তখন আলটিমেটলি আপনার 20 মিনিটস এর মধ্যে একটা প্যাসেজ অ্যান্সার করতে পারবেন। সো ওইটাও একটা ইন্ডিকেশন যে আমি 20 মিনিটের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারতেছি, তার মানে আমি এখন ওয়েল এনাফ, আমি এখন পরীক্ষায় বসলে আমার একটা ভালো ব্যান্ড স্কোর আসবে। ঠিক আছে, সো শুরুর দিকে ফ্রাস্ট্রেশন না আনার জন্য টাইম বাউন্ডনেস নিয়ে একদমই চিন্তা করবেন না। 1-2 ঘন্টা ধরে করেন, কোনো সমস্যা নাই, বাট ওই 2 ঘন্টার মধ্যে আপনি ফুল কনসেন্ট্রেশন দেন। মোবাইলটাকে টোটালি সাইলেন্ট করে দেন, যাতে আপনি ডিস্ট্রাক্টর। মোবাইল একটা বিশাল ডিস্ট্রাক্টর। আপনার দেখা যাচ্ছে একটা ওয়ার্ড খুঁজতে ঢুকছেন মোবাইলে, একটা ভিডিও লিঙ্ক আসছে, ভিডিও দেখা শুরু করে দিচ্ছেন। ইট হ্যাপেন্স, সময় নষ্ট হয়। হচ্ছে সকালে ঘুম থেকে উঠে রিডিংটা দিয়ে দিই, কারণ হ্যাঁ হচ্ছে হ্যাঁ, তখন ফ্রেশ থাকে। সেটাই। তো প্রথম দিকে আসলে আপনাকে ওই যে বললাম, আসলে আমরা তো এখন এই যে ক্লাসগুলা করতেছি, এই ক্লাসগুলোতে আসলে ইংরেজি শিখতেছি না, আমরা এখন পরীক্ষার স্ট্র্যাটেজি শিখতেছি। তো আপনি এই স্ট্র্যাটেজি গুলাকে কাজে লাগিয়ে প্র্যাকটিস করতে থাকেন। ওটা তো ধীরে ধীরে আমাদের, হ্যাঁ, এখানেও আজকে ক্লাসেও আমরা কিছু নতুন ওয়ার্ড শিখবো, গ্রামার শিখবো, এইটাই ধীরে ধীরে এটা হবে। এগুলো আসলে পিছনে যারা শিখে এসছে তাদের জন্য সামনে খুব কম সময় লাগবে, যারা পিছনে একটু বেশি আমরা গ্যাপ দিয়ে এসছি তাদের জন্য হয়তো একটু বেশি সময় লাগবে, বাট সবাই পারবেন। একটু সময় দিতে হবে, অনেকে বুঝতে চায় না, অনেকে বলে যে না আমাকে 4 মাসের মধ্যে আইএলটিএস এ বসতে হবে, কিন্তু এটা বুঝতে চায় না যে তার 4 মাস পরে বসলে তার ব্যান্ড স্কোরটা যেটা আসবে সেটা তার কাজে আসবে না, কারণ তার পিছনে 25 বছরের পড়ালেখার মধ্যে অনেক ঘাটতি আছে, এটা তো বোঝানো যায় না। ঠিক আছে, আইএলটিএস কোর্স মানে হচ্ছে ইংরেজি শেখা না, আইএলটিএস কোর্স মানে আইএলটিএস এক্সামের স্ট্র্যাটেজি শেখা। আপনাকে ইংলিশটা শিখে আসতে হবে আরো আগে, প্রায়র টু দিস কোর্স। এইটা বোঝানো সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। ঠিক আছে, তো এই জন্যই আমি এটা বলবো যে হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, আপনি সময় নেন। হুম, তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সবাই যে লেভেলে আছেন, এই লেভেলে থেকে আপনারা যদি ম্যাক্সিমাম, আমার মনে হয় যে যদি খুব ডেডিকেটেড ভাবে 1 বছর সময় দিতে পারেন, আর জবে থাকলে একটু বেশি সময় লাগতে পারে, আমার মনে হয় যে সম্ভব ভালো একটা স্কোর নিয়ে চলে আসা। কারণ
আপনারা সবাই একটা পর্যায়ে কিন্তু পার করে আসছেন, ঠিক আছে? আপনারা তখন আর একদম এলিমেন্টারি লেভেলে নাই। সো এটাই আর কি। আর আপনারা মানে শহরে যেহেতু আমরা সবাই আছি, আমাদের একটা ভালো স্কুল কলেজ একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের স্ট্রেস নেওয়ার অভ্যাস আছে, তো একটা স্ট্রেস নিয়ে ফেলতে হবে। আপনি খুব কমফোর্টেবলি আইএলটিএস টেস্ট করতে পারবেন না, এটা খুব বড় একটা ব্যাপার। খুব কমফোর্টেবলি আপনার কিন্তু অনেকে মনে করছে আইএলটিএস খালি ইংলিশটা টেস্ট করা হয়, এটা কিন্তু ভুল কথা। আইএলটিএস এ আপনার স্ট্রেস লেভেল হ্যান্ডেল করার ব্যাপারটা কিন্তু চলে আসে। এই পরীক্ষাগুলো কিন্তু খুব টাইম বাউন্ড করা হয়েছে। অ্যাকচুয়ালি যে প্যাসেজগুলো দেওয়া হচ্ছে রিডিং এ, 3টা প্যাসেজ আপনি একাডেমিকে করবেন, ঠিক আছে? এই 3টা প্যাসেজের জন্য কিন্তু আসলে সত্যিকার অর্থে আপনাকে 2 ঘন্টা মিনিমাম সময় দেওয়া উচিত ছিল, কিন্তু ওটাকে 1 ঘন্টা নিয়ে আসছে। এটাও একটা পরীক্ষা যে আপনি কতটা স্ট্রেসফুল সময়ের মধ্যে জিনিসটা মানে হ্যান্ডেল করে, স্ট্রেসটাকে হ্যান্ডেল করে কতটুকু আপনি পারফর্ম করতে পারছেন, ঠিক আছে? সো অনেক সময় আপনার যে লেভেল, সেই লেভেলটা আসলে কিন্তু সবসময় আইএলটিএস পরীক্ষায় প্রতিফলিত হয় না, কারণ অনেকের লেভেল খুব ভালো, বাট এই টাইম বাইন্ডিং ব্যাপারটাকে মেনটেন করতে পারে না, টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো জানে না বলে তারা ভালো ইংরেজি জানা সত্ত্বেও আইএলটিএস এর ব্যান্ড স্কোরটা ভালো করতে পারে না। সো শুরুর দিকে আপনাকে টাইম ম্যানেজমেন্ট চিন্তা করার দরকার নেই, আগে স্কিলটাকে ডেভেলপ করেন, এরপরে লাস্টের দিকে গিয়ে আপনি টাইমটাকে কমিয়ে আনবেন। হ্যাঁ, আমি 1 ঘন্টার প্যাসেজটাকে 50 মিনিট, 40 মিনিট, শেষ পর্যন্ত 20 মিনিট, 18 মিনিটে নিয়ে চলে আসতে হবে। তখন আপনি একদম যে কোনো ভাবেই কি হবে, ভালো একটা ব্যান্ড স্কোর পাবেন, কারণ আপনার তখন নলেজটাও চলে আসছে, আপনার টাইম ম্যানেজমেন্টের স্কিলটা আপনার চলে আসছে। ইনশাল্লাহ তখন দেখবেন আপনি ভালো একটা কি করতে পারছেন, রেজাল্ট করতে পারছেন, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক আজকে যারা ক্লাসে জয়েন করার কথা সবাই চলে আসছে। আমি শুরুতে একটা কথা বলি, যারা আজকে ফার্স্ট ক্লাস বা প্রথম 2-3টা ক্লাস করছেন আজকে, হ্যাঁ, রিডিং সেকশনের মাঝখানে জয়েন করেছেন, তারা ক্লাসের শেষে একটু বসবেন, আপনাদের সাথে আমি একটু কথা বলবো। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেগুলো বলবো, আমার দিক থেকে আমি কিছু কথা জেনারেলি বলবো। ওকে, তাহলে আমরা রিডিং এর আজকে 5 নাম্বার ক্লাসে আছি। আজকে আমরা রিডিং এর 5 নাম্বার ক্লাসে আছি। সো আমরা গত 4টা ক্লাসে একাডেমিক 13 ক্যামব্রিজের যে বইগুলো আছে তার মধ্যে একাডেমিক 13 এর আমরা কিছু টেস্ট থেকে আমরা কিছু প্র্যাকটিস করেছিলাম, কয়েক ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আমরা করেছিলাম। আজকে আমরা একটা নতুন কোয়েশ্চেন প্যাটার্ন করবো, ফ্লো চার্ট, ঠিক আছে? আর পুরনো একটা কোয়েশ্চেন প্যাটার্নকে আবার প্র্যাকটিস করবো, দুটো করবো। তবে আজকে আমরা জিটি থেকে প্র্যাকটিস করবো, জেনারেল ট্রেনিং। আমরা যারা আইএলটিএস সম্পর্কে একদম জানি না তাদেরকে জাস্ট একটু বলি যে আইএলটিএস পরীক্ষাটা 2 ধরনের, একটা হচ্ছে একাডেমিক আইএলটিএস আর হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলটিএস। একাডেমিক আইএলটিএস আর জেনারেল ট্রেনিং আইএলটিএস এর উপর আমি দেখি একটা ভিডিও লিংক আপনাদেরকে কালকে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওখানে আমি ব্রিফ করবো যে হোয়াট ইজ একাডেমিক আইএলটিএস, হোয়াট ইজ জেনারেল ট্রেনিং আইএলটিএস, ঠিক আছে? আপনার কাল করে ভিডিওটা পর্যন্ত একটু ওয়েট করেন। তো এখন এই পর্যায়ে একটু করে বলি, আপনি ধরেন মাস্টার্স অনার্স পর্যায়ে পড়তে যাবেন, আন্ডারগ্রেড পর্যায়ে আপনি কোনো একটা ভার্সিটিতে ভর্তি হতে যাবেন, বা অনার্স মাস্টার্স অথবা আপনি ডক্টরেট করতে যাবেন, তখন আপনাকে একাডেমিক আইএলটিএসটা দিয়ে যেতে হবে, ঠিক আছে? আর আপনি ইমিগ্রেশনের জন্য যাচ্ছেন, আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন, কানাডা, অস্ট্রেলিয়া, হোয়াটএভার, ঠিক আছে? ওখানে আইএলটিএস ওরা অ্যাকসেপ্ট করে, তখন আপনাকে জেনারেল ট্রেনিং বা জিটিটা দিতে হবে, ঠিক আছে? তো একাডেমিক আর জিটির মধ্যে ম্যাক্সিমাম জায়গায় মিল আছে, খালি কিছু জায়গায় পার্থক্য আছে। তার মধ্যে একটা অন্যতম পার্থক্য হচ্ছে রিডিং এর ক্ষেত্রে। রিডিং এ আপনার একাডেমিকের এবং জেনারেল ট্রেনিং এর মধ্যে বেশ কিছু পার্থক্য পাওয়া যায়। তো একাডেমিকে আপনার বেসিক্যালি আমরা যেটা দেখেছিলাম যে প্রত্যেকটা টেস্টে 3টা সেকশন, জেনারেল ট্রেনিং এও কিন্তু আপনার 3টা সেকশন থাকবে, তবে একাডেমিকে 3টা সেকশন 3টা প্যাসেজ থাকবে, 3টা কম্প্রিহেনশন থাকবে, ঠিক আছে? মানে 3টা কম্প্রিহেনশন কেন বলছি, কারণ আমরা ছোটকাল থেকে একটা প্যাসেজ মানে হচ্ছে একটা কম্প্রিহেনশন মনে করে থাকি, আপাতত এভাবে চিন্তা করে দেখেন। হ্যাঁ, 3টা ডিফারেন্ট প্যাসেজ দিবে, 3টা সেকশনে, এবং তার উপরে মোট 40টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা প্যাসেজের উপরে 13 থেকে 14টা করে কোয়েশ্চেন, 3 13 39, একটা প্যাসেজে 14টা, সচরাচর শেষ প্যাসেজেই 14টা কোয়েশ্চেন দিয়ে থাকে, ঠিক আছে? এই 40টা কোয়েশ্চেন আপনাকে দিবে। জেনারেল ট্রেনিং ও সেকশন 3টা, বা প্যাসেজ ওখানে 5 থেকে 6টা হতে পারে। জেনারেল ট্রেনিং এ আপনার প্যাসেজ কয়টা হবে? 5 থেকে 6টা হতে পারে। যেমন আমি একটু একাডেমিকে যদি যাই, আমি একটু দেখাই আপনাদেরকে। বেসিক্যালি এটা একটা একাডেমিক টেস্টের দেখছি আমরা, এগুলো কেমব্রিজের বইগুলোতে বেসিক্যালি আপনার একাডেমিকই থাকে। একাডেমিকে দেখেন এখানে রিডিং সেকশনটা শুরু হয়েছে, ঠিক আছে? রিডিং সেকশনে এখানে বেসিক্যালি রিডিং প্যাসেজ 1 সেকশন 1 এক অলওয়েজ সেম। এখানে কোশ্চেন কয়টা আছে? 1 থেকে 13টা কোশ্চেন। একটা গোটা প্যাসেজ কিন্তু আমরা সলভ করেছিলাম, গোটা প্যাসেজ থাকলো 2 পেজটা ধরে। এরপর আমার কোশ্চেন নাম্বার 1 to 7 শেষ হওয়ার পরে 18 to 13, তাহলে একটা প্যাসেজ 13টা প্রশ্ন, 2 ধরনের প্রশ্ন দিয়েছে, অনেক সময় 3 ধরনের প্রশ্ন থাকে, ওটা ডিফারেন্ট কথা। প্যাসেজ একটা শেষ হয়ে গেল, এটাকে আবার এই টোটাল ব্যাপারটাকে 20 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এরপরে আমার রিডিং প্যাসেজ 2 বা সেকশন 2, এখানে আমাকে এটা যেহেতু হেডিং লিস্টিং হেডিং কোশ্চেনটা প্যাসেজের আগে আসে, সো কোশ্চেনটা আগে দিয়েছে। এখানে কোশ্চেন হবে মোট 13টা, 14 থেকে বেসিক্যালি এখানে 14 থেকে 26 পর্যন্ত 13টা কোশ্চেন, তার মধ্যে 7টা কোশ্চেন প্রথমে দিয়ে দিয়েছে,
এরপর প্যাসেজ একটা আসলো, প্যাসেজের পরে আমরা আরো কিছু কোশ্চেন দিল 20 থেকে 23, তারপরে 24 থেকে 26, এটা আমার গেল প্যাসেজ 2 এর উপরে প্যাসেজ এবং কোশ্চেন্স। এরপর আমার রিডিং প্যাসেজ 3, রিডিং প্যাসেজ 3 তে আবার এখানেও একটা প্যাসেজ দিছে পুরো 2 পৃষ্ঠার, ঠিক আছে, সো প্রায় 1000-1500 ওয়ার্ডের একটা প্যাসেজ। এরপরে আমার কোশ্চেন্স 27 থেকে 31। তার মানে একাডেমিকে আমরা 3টা প্যাসেজ পাবো, এটা মনে রাখতে হবে যারা একটা নতুন আসছে। একাডেমিকে আমি কয়টা প্যাসেজ পাবো? 3টা প্যাসেজ পাবো, 3টার বেশিও না 3টার কমও না, এবং প্রত্যেকটা প্যাসেজে 13 থেকে 14টা করে কোয়েশ্চেন থাকবে, আপাতত এতটুকু মাথা রাখেন। বাট যখন আমি জিটি তে চলে যাব, জেনারেল ট্রেনিং এ চলে যাব, তখন আমার প্যাসেজ কটা থাকতেছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে বেসিক্যালি দেখেন, খেয়াল করে দেখেন, এটা একটা জিটি টেস্ট, ফার্স্ট টেস্ট রিডিং। রিডিং এ এখানে কি আছে? সেকশন 1 এর জন্য কোশ্চেন 1 টু 14, 14টা কোশ্চেন থাকবে। তার মধ্যে প্রথম 7টা কোশ্চেনের জন্য একটা প্যাসেজ, প্যাসেজ থেকে ছোট ছোট প্যাসেজ থাকে আর কি, হ্যাঁ, এক পৃষ্ঠায় প্যাসেজ শেষ, এরপর 7টা কোশ্চেন দিয়েছে। এরপর দেখেন আবার একটা প্যাসেজ দিয়েছে, সেকশন 1 কিন্তু এখন শেষ হয়নি, 8 থেকে 14 নম্বর কোশ্চেনের জন্য আরেকটা প্যাসেজ দিয়েছে, এবং এরপরে 8 থেকে 14 নম্বর কোশ্চেন দিয়েছে। দুটো প্যাসেজ কিন্তু অলরেডি পেয়ে গেছি, সেকশন 1 এ আমি দুটো প্যাসেজ পেয়েছি, আর এখানে সেকশন 2 তে এসে আবার আমরা কোশ্চেন পাবো 15 থেকে 27। এখানে প্রথমে 15 থেকে 20 নাম্বারের জন্য একটা প্যাসেজ দিয়েছে, 3 নাম্বার প্যাসেজ পেয়ে গেলাম আমি জিটিতে। এরপর কোশ্চেন, এরপর আবার সেকশন 2 তে আরেকটা প্যাসেজ দিয়েছে, 4 নাম্বার প্যাসেজ পেলাম আর কি আমরা, হ্যাঁ, 21 থেকে 27 কয়টা প্যাসেজ পেলাম? অলরেডি 4টা পেয়ে গেছি। এরপর আমার 3 নাম্বার সেকশন শুরু হয়েছে, 3 নাম্বার সেকশনে বেসিক্যালি একটাই প্যাসেজ থাকে, জিটিতেও একই প্যাসেজ থাকে, ঠিক আছে। এখানে দেখেন আমি একটু আগে একাডেমিকে একটা টেস্ট দেখালাম, ওখানে বেসিক্যালি 3টা প্যাসেজ 40টা কোশ্চেন, আর জিটিতে আমার 3টে সেকশনে 5 থেকে 6টা প্যাসেজ থাকবে, ঠিক আছে, 6টা খুব কমই থাকে, বেশিরভাগ 5টাই থাকে। সো 5টা প্যাসেজ থাকবে, 6টা প্যাসেজ থাকবে, আমার কিন্তু কোশ্চেন 40টাই থাকবে, ঠিক আছে। শেষ সেকশনটাতে 13টা কোশ্চেন, একটা প্যাসেজ। জিটি এবং একাডেমিকের শেষ নাম্বার সেকশনটা সেম, বাট জিটি এবং একাডেমিকের রিডিং এর ফার্স্ট দুটো সেকশনের মধ্যে পার্থক্য আছে। একাডেমিকের প্রথম দুটো সেকশনে একটা একটা করে প্যাসেজ, কিন্তু জিটিতে 2-3টা করে প্যাসেজ থাকবে, ঠিক আছে, প্রথম দুটো সেকশনে। এই কথাগুলো খুব জেনারেলি বললাম, মাথায় না ঢুকলেও সমস্যা নাই, আপনি যখন কয়েকটা কেমব্রিজ টেস্ট প্র্যাকটিস করে ফেলবেন তখন হয়ে যাবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি তো একাডেমিক এক্সাম তবে জিটি কেন পড়বো? অনেকগুলো কারণে পড়বো, কারণ আমরা যারা একাডেমিক পরীক্ষা দিয়ে বিদেশে শেষ পর্যন্ত যাবো, তারা লাইফের একটা পর্যায়ে ওখানে পিআর বা ইমিগ্রেশনের জন্য চেষ্টা করার সম্ভাবনাটা বেশি, তখন আমাকে আবার জিটি পরীক্ষাটা দিতে হবে। তো জিটি পরীক্ষাটা কেমন হয়, প্রশ্ন কেমন হয়, সেটা একবার দেখে নেওয়া। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে জিটির এই প্যাসেজগুলো পড়তে পড়তে আপনার ভোকাবুলারি রিচ হবে, আপনার আরেকটু ভালো কিছু ইংরেজি শিখতে পারবেন। সেই জন্য আমি সাজেস্ট করবো যারা একাডেমিক পরীক্ষা দিবেন তারাও জিটির জন্য জিটির বইগুলো একটু পড়ালেখা করলে ভালো হয়, ঠিক আছে, এবং এটা সামনে আপনার অবশ্যই কাজে দিবে, এবং এটা একাডেমিকের জন্য কাজে দিবে। আর যারা জিটি দিবেন তারা যদি বলেন তারা কেন একাডেমিকের বইগুলো পড়বেন, তাদের প্যাসেজ নাম্বার 3টা একাডেমিক স্ট্যান্ডার্ড। সো আপনি জিটি পরীক্ষা দিলেও আমি বলবো একাডেমিকের প্রত্যেকটা প্যাসেজ আপনি কি করবেন, সলভ করবেন, তাহলে আপনার জিটি রিডিংটা আপনার জন্য ভালো হবে। তার মানে আপনি যেই পরীক্ষায় দেন না কেন, একাডেমিক জিটির দুইটারই রিডিং ম্যাটেরিয়ালস গুলো আপনি চেষ্টা করবেন কি করার জন্য, সলভ করার জন্য, ঠিক আছে। এটা নিয়ে একটু কনফিউজ হবেন না, মানে এটা অনেকে বুঝতে চায় না, বাট দিন শেষে কিন্তু এটা আপনার আপনাকে নলেজের দিক থেকে মানে এনরিচ করবে, এবং ইন ফিউচারে আপনাকে আবার হয়তো জিটি দিতে হতে পারে, আবার হয়তো ইভেন আপনি জিটি দিয়ে হয়তো বিদেশে গেছেন, আবার একটা একাডেমিক চান্স চলে আসছে, ওরা একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সুযোগ চলে আসছে, ওরা আপনাকে প্রথম শর্ত দিয়ে দিল কি আপনাকে একাডেমিক একটা আইএলটিএস স্কোর বাই করতে হবে, তখন আপনি কি করবেন? তো আপনার আগে থেকে যদি প্র্যাকটিস করা থাকে আপনার জন্য আইএলটিএস এ বসাটা খুব একটা কঠিন কাজ ইনশাল্লাহ হবে না, ঠিক আছে। তো যাক, আমরা তাহলে আজকে জিটির প্যাসেজ কিছু করবো। তো জিটিতে আমরা কি, এখানেও 3টা সেকশন, বাট প্যাসেজ থাকবে 5 থেকে 6টা, এটা মাথায় রাখতে হবে, এবং প্রথম দিকে 4-5টা প্যাসেজ খুব ছোট ছোট প্যাসেজ হবে, এটা একটা সুবিধা, ঠিক আছে। তবে কোয়েশ্চেন কিন্তু ঘুরে ফিরে সে জিটিতেও 40টা, একাডেমিকেও 40টা। ওকে, বেশি কথা না বলে আমরা প্র্যাকটিসে চলে যাই। ওকে, সো আজকে আমরা প্রথমে একটু পিছনের দিকে যাই, আমরা ফ্লো চার্ট প্র্যাকটিস করবো আজকে আমরা, ফ্লো চার্ট, ঠিক আছে, ফ্লো চার্ট কোয়েশ্চেন। ওকে, আমরা আজকে এই প্যাসেজটার উপরে যে কোয়েশ্চেনটা আছে, দেখেন আপনাদের স্ক্রিনে এখন যে কোয়েশ্চেনটা আছে এটা হচ্ছে একটা ফ্লো চার্ট কোয়েশ্চেন বলে এটাকে, হ্যাঁ। আমরা ফ্লো চার্ট কিন্তু লিস্টিং এ করে আসছি, লিস্টিং এও আমরা ফ্লো চার্ট কোয়েশ্চেনটা করে আসছি। সো ফ্লো চার্টটা আসলে শূন্যস্থান পূরণের মতো, কম্পিটিশন টেক্সট কম্পিটিশন কোয়েশ্চেনের মতো। তো ফ্লো চার্ট কোয়েশ্চেন মানে কি, এখানে ইনফরমেশন একটা ফ্লো থাকবে, ইনফরমেশন একটা কি থাকবে,
ফ্লো থাকবে, একদম প্রথম থেকে ইনফরমেশন গুলো শুরু হয়ে একদম শেষের দিকে পর্যন্ত ইনফরমেশন গুলো ফ্লো হতে থাকবে। প্যাসেজের মধ্যে সব ইনফরমেশন দেওয়া আছে, আমাকে প্যাসেজ থেকে ইনফরমেশন গুলা কালেক্ট করতে হবে। এই ইনফরমেশনের ভিত্তিতে এখানে যেমন এখানে প্রশ্ন নাম্বার কি কি দেওয়া আছে 15 থেকে 21 পর্যন্ত, আমাকে 15 নাম্বার উত্তর, 16, 17, 18, 19, 20, 21 এগুলো সব সিরিয়ালি টেক্সটের মধ্যে থাকবে। এখন আচ্ছা, আমি যদি খুব কমন ভাবে আপনাদেরকে প্রশ্ন করি, যে কোনো একজন হিমেল আছেন? হিমেল হিমেল আছেন আজকে? আচ্ছা, আরমান, আরমান, ইয়েস স্যার। হ্যাঁ বলেন তো, ফ্লো চার্টে আপনি কোন স্ট্র্যাটেজিটা ফলো করতে চান? আপনার ফ্লো চার্টে ধরুন আপনাকে আমি এখনো বলি নাই ফ্লো চার্টে আমি কি করব, আপনি বলেন তো ফ্লো চার্টের কোশ্চেনটা আপনি কিভাবে কিভাবে সলভ করবেন, আপনার কি মনে হয় কমন সেন্স থেকে বলেন কিভাবে সলভ করা উচিত একটা ফ্লো চার্ট কোশ্চেন? অসুবিধা নেই, ভুল হোক, ডাজন্ট ম্যাটার, আমি দেখতে চাচ্ছি কমন সেন্স থেকে আপনি কি বলেন। প্রফেসরটা আমি যেটা করবো হচ্ছে আমি জাস্ট কিছু কিওয়ার্ড নোট ডাউন করবো, কিওয়ার্ড গুলো নোট ডাউন করে আমি জাস্ট পেসেজে খুঁজতে শুরু করবো যে কোথায় এগুলো কিওয়ার্ড গুলো আছে, অথবা সিনোনিম গুলো ম্যাচ করে ট্রাই করবো। হ্যাঁ হ্যাঁ, যেখানে আমি কিওয়ার্ড গুলো পাবো এখান থেকে আমি ওইটার ফুল সেন্টেন্সটা পড়ে মিনিংটা বুঝে ট্রাই করবো যে আমি মানে ফ্লোচার্টে কোন ওয়ার্ডটা বসাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক্স্যাক্টলি। আর কিছু বলবেন? ওকে, মানে আপনি মেইন কথাগুলো বলেছেন, থ্যাংক ইউ, বাট আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসগুলো একটু ডিটেলস আমি এখন যাই, ঠিক আছে? হ্যাঁ, আপনার কনসেপ্ট ঠিক আছে, বাট আমি শুরু করবো কোথা থেকে? ফার্স্ট অফ অল আই হ্যাভ টু বি কনফার্ম যে এটা একটা ফ্লোচার্ট কোশ্চেন। দেখেন এখানে কিন্তু শুরুতে কিন্তু বলে দেওয়া আছে, এখানে প্রথমে কোশ্চেন কি দেওয়া আছে, কমপ্লিট দ্য ফ্লোচার্ট বিলো, বলাই আছে কমপ্লিট দ্য ফ্লোচার্ট বিলো। ওকে, আচ্ছা একটা এখানে ঝামেলা করছে একটা, একটা মিনিট। আজকে একটু সময় চেয়ে নিচ্ছে আপনাদের থেকে। আচ্ছা, আমি একটা মিনিট সময় নিচ্ছি, আমার ল্যাপটপটা একটু ডিস্টার্ব করছে, হ্যাঁ একটা মিনিট। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে যেখানে ছিলাম, সরি একটু লেট হয়ে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদেরকে আমি, তাহলে আমার এখানে যেটা আছে খেয়াল করে দেখেন, এই ফ্লো চার্টটা আমাকে বুঝতে পারবো, আমার এখানে লেখাই থাকবে কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো। তাহলে আমি কোশ্চেনটা চেনাটা খুব সহজ হবে, যখনই আমার রিডিং কোন একটা কোয়েশ্চেনে, এটা একাডেমিক হোক আর জিটি হোক, জিটিতে বেশি ফ্লো চার্ট আসে, একাডেমিকেও আসে খুব মাঝে মাঝে, তবে জিটিতে বেশি আপনার ফ্লো চার্টটা আসে। তো যখন আসবে তখন আমার এখানে লেখাই থাকবে। এখানে খুবই ইম্পর্টেন্ট কথা, কয়টা ওয়ার্ড আমি বসাতে পারবো, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। এই প্রশ্নের জন্য চুজ ওয়ান ওয়ার্ড অনলি, এখানে খালি একটা ওয়ার্ডই আমার উত্তর হবে। তার মানে আমার 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 21 নাম্বার পর্যন্ত আমি যে প্রশ্নগুলো অ্যান্সার করব, সেগুলোতে একটা করে ওয়ার্ডই খালি আমার কি হবে, অ্যান্সার হবে, ঠিক আছে? আমি একটা বেশি ওয়ার্ড পাবো না। আর যেহেতু এখানে কোনো ক্লু দেওয়া নাই, অনেক সময় ফ্লো চার্টে ক্লু সহ থাকতে পারে, যদি ক্লু না থাকে তখন আলটিমেটলি আমার প্যাসেজের মধ্যে থেকে ওয়ার্ডটা পিক করতে হবে।
এই শূন্যস্থানে কোন ওয়ার্ডটা আমি পিক করব, যে ওয়ার্ডটা প্যাসেজে পাবো আমি, প্যাসেজ থেকে আমাকে ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। প্যাসেজের ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ড আমি এখানে দিলে, সিনোনিমাস কোনো ওয়ার্ড দিলে আমাকে ওরা নাম্বার দিবে না। আর যদি এটা ক্লু থাকতো, তাহলে ক্লু খুব কম থাকে ফ্লো চার্টে, অন্যান্য টেবল কমপ্লিশনে ক্লু থাকে অনেক সময়, তখন ক্লু থেকে আমাকে উত্তরগুলো চুজ করতে হয়। হোয়াট এভার, এখানে যেহেতু উইদাউট ক্লুজ, আমাকে এখানে 15, 16, 17, 18, 19, 20, 21 নাম্বারের জন্য প্যাসেজ থেকে 6টা ওয়ার্ড পিক করতে হবে। এই 6টা ওয়ার্ড এখানকার জন্য উত্তর হবে, ঠিক আছে? ওকে, এরপর আমি নেক্সট কাজ কি করব, আমি স্ট্র্যাটেজি তো পেজের মধ্যে দেওয়া আছে, ওগুলো আমি মুখে বলে দিচ্ছি, ওটা আমি আপনাদেরকে সফট কপি ক্লাসের লিংকে পরে দিয়ে দিব। খেয়াল করে দেখেন স্টেজ গুলো কি হবে। আমাকে প্রথমেই কিন্তু একটা হেডিং আছে এখানে, এই হেডিংটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই হেডিংটা কিন্তু এমনি এমনি ওরা দেয়নি, ওরা আমাদেরকে কম সময়ে অ্যান্সার করার জন্য যথেষ্ট পরিমাণ সাহায্য করে। যদি আমরা সেগুলোকে ইউজ করতে পারি, 20 মিনিটস ইজ ইনাফ। ঠিক আছে, 20 মিনিটস না, এখানে জিডি তো, এটা 10 মিনিটস এর মধ্যে আমাকে শেষ করতে হবে এই একটা প্যাসেজ। ঠিক আছে, 10 মিনিটস ইজ ইনাফ ফর দিস প্যাসেজ। ঠিক আছে, বাস্তব জীবনে। সো আমাকে এই হেডিংটা কাজে লাগাতে হবে। এখানে হেডিং এর কি বলেছে, আমাকে এই হেডিংটা পড়তে হবে। দেখেন, যখন আমি ফ্লো চার্ট অ্যান্সার করব, খেয়াল করবেন ফ্লো চার্টের এই যে প্রথম লাইনটা, এই লাইনটা প্যাসেজের শুরুর দিক থেকেই থাকবে, প্যাসেজের শুরুর দিক থেকেই থাকবে। এটা জিটির প্রশ্ন হলে, কারণ এখানে জিটিতে এক ধরনের প্রশ্নের প্যাটার্ন শুরুর দিক থেকে থাকবে। সো আমি প্যাসেজ পড়বো, আবার কোশ্চেনে চলে যাব। প্রথমে আমি কোশ্চেনের থেকে তারপর প্যাসেজে যাব। কোশ্চেনের আমার হেডিংটা কি দেওয়া আছে, স্টেজেস ফলোড বাই ম্যানেজার ইন ক্যারিং আউট রিস্ক অ্যাসেসমেন্ট। স্টেজেস মানে কি, বিভিন্ন স্টেপ গুলা, বিভিন্ন পদক্ষেপ গুলা, ফলোড বাই ম্যানেজার। কোন একজন ম্যানেজার কিছু পদক্ষেপ ফলো করে, কোন সময় ফলো করে, ইন ক্যারিং আউট রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক মানে কি, ঝুঁকি, একটা বিপদ হতে পারে, এরকম কোন বিপদ বা ঝুঁকি ব্যাপারগুলো যখন অ্যাসেস করবে। কোন একটা জায়গায় আমরা একটা নতুন বিল্ডিং এ গেলে রিস্কটা কম থাকে, পুরোনো বিল্ডিং এ গেলে রিস্কটা বেশি থাকে। এরকম আমাদের যে কোনো জায়গায় কাজ করতে গেলে আমাদেরকে ওই জায়গায় রিস্ক গুলা অ্যাসেস করতে হয়। সো একজন ম্যানেজার যিনি এই রিস্কটাকে অ্যাসেস করেন, তিনি কোন কোন স্টেজ গুলা ফলো করেন। ও আচ্ছা, তাহলে আমি প্যাসেজের মধ্যে এই তথ্যগুলো পাবো যে একজন ম্যানেজার কোন একটা জায়গায় রিস্ক অ্যাসেস করতে যাবেন, ওখানে গিয়ে উনি কোন কোন স্টেজ ফলো করবে, সেগুলোই নিচে ফ্লো চার্টে একটা একটা করে আসবে। যেমন প্রথমটা দেওয়াই আছে, হি ভিজিটেড দ্য অফিস টু বি ক্লিনড অ্যান্ড নোটেড পটেনশিয়াল রিস্ক। ঠিক আছে, তিনি কি করেছেন, ভিজিটেড মানে ভিজিট করে ফেলেছে অলরেডি, তিনি অফিসকে ভিজিট করে ফেলেছে। কিসের জন্য, টু বি ক্লিনড অ্যান্ড নোটেড পটেনশিয়াল রিস্ক, এটাকে ক্লিন করার জন্য উনি এই অফিসটাকে ভিজিট করে ফেলেছে, ওনারা ক্লিন করবে এই অফিসটাকে, ওনারা কি করবে, ক্লিন করবে। তার আগেই উনি কি করেছে, ওখানে ঘুরে এসে ওখানে কি কি রিস্ক আছে সেটা দেখার চেষ্টা করেছে, এবং ওখানে পটেনশিয়াল কি কি রিস্ক আছে, অনেক ধরনের পটেনশিয়াল। যেমন একটা বিল্ডিং এর ফায়ার সেফটি নাই, এটাও কিন্তু এক ধরনের রিস্ক, আমরা এটা চিন্তাও করি না। কারণ আমার কর্মীরা ওখানে কাজ করতে গেলে আগুন লাগলে হঠাৎ করে ওরা কি হবে, পাঁচতলার উপর থেকে লাফ মানে মারা যাবে। ঠিক আছে, যেটা হয় আর কি আমাদের দেশে, ফায়ার সেফটি, এটা একটা পটেনশিয়াল থ্রেট, পটেনশিয়াল রিস্ক হিসেবে। সো তাহলে দেখেন এটা দেওয়া আছে, আমি এটা কেন পড়তেছি, কারণ আমি যখন প্যাসেজে আসবো, প্যাসেজে এই কথাগুলোই বলবে। আমি এবার প্যাসেজে চলে আসি, প্যাসেজে কি বলছে, প্যাসেজের একটা হেডিং আছে, খেয়াল করেন, আমি এই ব্যাপার কিন্তু সাইড বাই সাইড পড়তে হবে আমাকে। এ কেস স্টাডি অফ এ রিস্ক অ্যাসেসমেন্ট ফর জেনারেল অফিস ক্লিনিং। এখানে একটু ডিটেলস ভাবে দেওয়া আছে, একটা অফিসকে যখন আমরা কি করব, ক্লিন করব, সেই ক্লিন করতে যাওয়ার সময় সেই অফিসে আমাদের কোন ধরনের রিস্ক গুলো আছে, সেই রিস্ক গুলোকে কি করা, অ্যাসেস করা। একটা কেস স্টাডি আকারে, একটা কেস স্টাডি, একটা এক্সাম্পল আমরা এখানে দেখবো, যেখানে দেখানো হচ্ছে একটা অফিসকে ক্লিন করতে গেলে বেসিক্যালি সেখানে কি কি রিস্ক থাকে। দেখেন আমি কিন্তু দুটো টাইটেল নিয়ে অনেক ডিটেলস আপনাদেরকে বলতেছি, কেন, কারণ টাইটেলস দিয়ে আমাকে অ্যাজাম্পশন করতে হবে, কল্পনা করতে জানতে হবে। আমি 20 মিনিটে কখন পারবো, যখন আমার ক্যালিবারটা ওই লেভেলে যাবে। আমি প্যাসেজ পড়ার আগেই প্যাসেজ সম্পর্কে একটা ধারণা নিয়ে ফেলতে পারবো বাই রিডিং দ্য টাইটেলস। টাইটেলস পড়ে যদি আমি আসলে একটা ধারণা করে ফেলার মতো একটা অবস্থায় আস্তে আস্তে নিজেকে নিয়ে যেতে পারি, তখন দেখা যাবে আমার রিডিংটা অনেক সহজ হবে। কারণ আমি এখন বদ্দারহাট থেকে জিসি মোড় যাব, আমি জানি না যে পথের মধ্যে কি কি আসবে না আসবে, কিন্তু আমাকে বলে দেওয়া হলো বদ্দারহাট মোড়ে তুমি একটু পার হওয়ার পরেই দেখবা যে একটা ফ্লাইওভার শুরু হয়েছে, ওই ফ্লাইওভারে উঠে গেলে ডাইরেক্টলি জিসিতে নামার একটা পথ খুঁজে পাবা তুমি। তাহলে আমি যদি এই তথ্যটা আগে থেকে জানি, আমার সিএনজি এলাকা আমি কি বলবো, শুরুতেই বলবো ভাই ফ্লাইওভার উঠাই দিয়ে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমার জন্য যাত্রাটা কি হবে, অনেক সহজ হবে। ঠিক আছে, একই রকম ভাবে আমি এখানে কি পেতে যাচ্ছি প্যাসেজের মধ্যে, এটা যদি অ্যাজাম্পশন করতে পারি টাইটেলটা পড়েই, তাহলে কিন্তু আমার জন্য পরবর্তী কনসেপ্ট গুলো ধরাটা অনেক সহজ হবে। ওকে ফাইন, এবার দেখেন প্যাসেজের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলোকে আমার কাজে লাগাতে হবে। আমি প্রথমে কি পাবো, উনি অফিসে ভিজিট করবে এবং পটেনশিয়াল রিস্ক গুলাকে কি করবে, অ্যানালাইসিস করবে। ঠিক আছে, নোট করবে। 15 নম্বর কোশ্চেনের তার জন্য আমাকে এই ফ্লোর চার্টের এই অংশটা করতে হবে। হি টক টু হেলথ সেফটি অ্যান্ড ড্যাশ অ্যাবাউট দ্য রিস্ক। তিনি কারো কারোর সাথে কথা বলবেন, তিনি ওখানে কি করবেন,
ওই ম্যানেজারটা কি করবে, কার সাথে ওখানে কথা বলবে, কিসের ব্যাপারে কথা বলবে, হেলথ অ্যান্ড সেফটি সামথিং, হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড, এটা হচ্ছে আমার কিওয়ার্ডস, এটা হচ্ছে কি আমার কিওয়ার্ডস। প্যাসেজের মধ্যে উনি যেখানেই কথা বলবে ওখানে হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা যে কেউ থাকুক তার সাথে উনি কি করবে, রিস্কের ব্যাপারে কথা বলবে, সেই জিনিসটাকে, ওইটাই আমার কি হবে 15 নম্বরের অ্যান্সার হবে। ওকে ফাইন, আমি ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবো। তাহলে আমরা প্যাসেজে চলে যাই। A commercial cleaning service took on a new contract to clean on office complex. একটা কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস মানে ওরা বাণিজ্যিক ভাবে কি করে, অফিস রুম পরিষ্কার করে, এরকম একটা ক্লিনিং সার্ভিস কি করতেছে, একটা কন্ট্রাক্ট নিয়েছে কি করার জন্য, একটা অফিস কমপ্লেক্সকে পরিষ্কার করার জন্য। তারপর কি বলতেছে, বিফোর সেন্ডিং, একটা মিনিট, হ্যাঁ কি বলছে এখানে, বিফোর সেন্ডিং ক্লিনিং স্টাফ টু দ্য অফিস, ক্লিনিং স্টাফ যাওয়ার আগে, মানে আমার আলটিমেটলি পরিষ্কার যারা করবে তারা যাওয়ার আগেই, দ্য ম্যানেজার অফ দ্য ক্লিনিং সার্ভিস, ওই সার্ভিসের যে ম্যানেজার আছে, ঠিক আছে, ক্যারিড আউট এ রিস্ক অ্যাসেসমেন্ট, তিনি একটা কি করবেন, রিস্ক অ্যাসেসমেন্ট কি করবেন, চালাবেন, ওখানে রিস্ক কতটুকু আছে এটা উনি কি করে আসবেন, অ্যাসেস করে আসবেন, ঠিক আছে। ওকে, গাইডেন্স প্রোভাইডেড বাই দ্য হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ, এবং উনি কিসের দ্বারা, কোনো একটা গাইডের মাধ্যমে কিন্তু এই কাজটা করবেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তুমি একটা গাইডলাইন আছে, এই গাইডলাইনটা কে দিয়েছে ভাই, হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ, ওই শহরে বা ওই দেশে একটা হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ ওরা একটা গাইডলাইন দিয়েছে যে কোনো জায়গায় এই সেফটি মেজার গুলা পূরণ করতে হয়। উনি ওই সেফটি মেজার গুলা যে অফিসে উনার কলিগরা যাবে, ক্লিনিক কলিগরা যাবে, তারা যাওয়ার আগেই দেখবে যে এগুলো ঠিকঠাক আছে কিনা। ওকে ফাইন, তো এটা কিন্তু আমার অলরেডি এখানে আছে, ভিজিটেড দ্য অফিস গেল, তাহলে আমি দেখবো যে উনি কার সাথে কথা বলবে হেলথ অ্যান্ড সেফটি নিয়ে, সেটা আমাকে এখন বের করতে হবে। টু আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, হ্যাজার্ড মানে কি, ঝুঁকি, হ্যাজার্ড মানে হচ্ছে কি ভাই, ঝুঁকি। এই ওয়ার্ডগুলোর মিনিং আমি পরে আপনাদেরকে লিস্ট আকারে দিয়ে দিব, ঠিক আছে, এটা অলরেডি রেডি করা আছে, আমি দিয়ে দিব, আমি সময়ের কারণে এখন ওই লিস্টটা বের করছি না। দ্য ক্লিনিং সার্ভিস ম্যানেজার ভিজিটেড দ্য অফিস কমপ্লেক্স এন্ড ওয়াক থ্রু দ্য এরিয়াস ওয়্যার ক্লিনিং স্টাফ উড বি ওয়ার্কিং, নোটিং থিংস দ্যাট মাইট পোজ পটেনশিয়াল রিস্ক। কি বলতেছে এখানে, টু আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, ঝুঁকিগুলোকে উনি নির্দিষ্ট করার জন্য, চিহ্নিত করার জন্য, দ্য ক্লিনিং সার্ভিস ম্যানেজার, ক্লিনিং সার্ভিস যে ম্যানেজার আছে, ভিজিটেড দ্য অফিস কমপ্লেক্স, কি করেছে উনি, অফিস কমপ্লেক্সে ভিজিট করেছে, এন্ড ওয়াক থ্রু দ্য এরিয়াস, এবং যে এরিয়ায় ক্লিনিং করা হবে ওই এলাকায় উনি হেঁটে দেখেছে, ক্লিনিং স্টাফ উড বি ওয়ার্কিং, মানে যে এলাকাটাতে ক্লিনিং স্টাফরা পরবর্তীতে কাজ করবে উনি ওই এলাকাটাতে হেঁটে দেখে এসেছেন। নোটিং থিংস, উনি আবার কি করেছেন, নোট নিয়েছেন, দ্যাট মাইট পোজ পটেনশিয়াল রিস্ক, পটেনশিয়াল রিস্ক মানে কি, মানে ওখানে রিস্ক গুলা কি কি লুকিয়ে, কোন ধরনের রিস্ক গুলো এখানে রয়েছে, মানে এখানে মানে কোন ধরনের ঝুঁকিগুলো আমার কর্মীদেরকে ফেস করতে হবে সেটা উনি কি করেছেন, নোট করে এসেছেন। ফলোইং দিস মানে কি, এইটার পরবর্তীতে, এটা একটা লিঙ্কার্স, ঠিক আছে, ফলোইং দিসটা আমরা রাইটিং এর জন্য শিখে রাখি, এটা এভাবে আমরা রাইটিং এর সময় ইউজ করব। ফলোইং দিস, এর পরবর্তীতে হি কনসাল্টেড দ্য হেলথ অ্যান্ড সেফটি রিপ্রেজেন্টেটিভ, পাইছেন, হেলথ অ্যান্ড সেফটি মনে আছে আমার 15 নম্বরের কিওয়ার্ডস। আচ্ছা, কনসালটেড মানে কি, কেউ বলতে পারবেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসালটেড? কনসালটেড মিনিংটা পরামর্শ করা, পরামর্শ করার জন্য কি মুখ বন্ধ রাখবো নাকি কথা বলতে হবে? কথা বলতে হবে, তাহলে কি হবে, টকড, পাইছেন? তাহলে কনসালটেডটা হচ্ছে অ্যাকচুয়ালি টকড এর প্যারাফ্রেজ, ঠিক আছে ভাই। হি টক মানে কি, হি কনসালটেড, হি কনসালটেড মানে কি, হি টক, ঠিক আছে, কাদের সাথে, হেলথ অ্যান্ড সেফটি রিপ্রেজেন্টেটিভ। তাহলে 15 নম্বর উত্তর কি হবে ভাই, রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা 15 নাম্বারটা লিখে ফেলি। ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ নাকি রিপ্রেজেন্টেটিভস, কোনটা প্যাসেজের মধ্যে কোনটা আছে, এস আছে নাকি এস নাই? এস আছে, এস আছে, দেন আই হ্যাভ টু পুট দ্য এস। এই এস না দিলে আমার অ্যান্সার কাটা যাবে, এস না দিলে আমার অ্যান্সার কি হবে ভাই, কাটা যাবে। এই উত্তরগুলো কিন্তু আমি প্রথমে প্রশ্নে লিখলাম, না লিখলে নাই। রাইটিং রিডিং এর সময় কি করবেন জানেন, আপনাকে একটা অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে, যারা প্রথম ক্লাস থেকে আছেন তারা জানেন, আর যারা আজকে নতুন জয়েন করেছেন তারা আমার ক্লাস 1 এর লিংকে যখন ঢুকবেন, আমি আজকে লিংক দিয়ে দিব ক্লাসের পরেই, ওই লিংকে ঢুকে ক্লাস 1 এর ফোল্ডারের মধ্যে কিন্তু অ্যান্সার স্ক্রিপ্টের স্যাম্পল দেওয়া আছে, 40টা কোশ্চেনের স্যাম্পল। আপনি জাস্ট 15 নম্বরে গিয়ে রিপ্রেজেন্টেটিভ শব্দটা লিখে দিবেন, বাস ইউ উইল গেট 1 মার্ক, ঠিক আছে। ওকে, কোশ্চেন অন দিস, এগুলো কি আমি পেন্সিল দিয়ে লিখবো নাকি কলম দিয়ে লিখবো? বেসিক্যালি আপনাকে এখানে যেটা বলা হয় দুটো ইউজ করতে পারবে, আসলে মানে টাইম টু টাইম একটু চেঞ্জও হয়। যদি বলা যে ইউজ পেন্সিল অনলি, তখন খালি পেন্সিল ইউজ করবেন, আর যখন আপনি ইউ ক্যান ইউজ বোথ পেন্সিল এন্ড পেপ,
আপনি দুটো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট আমি সাজেস্ট করি সবসময় 4B পেন্সিলে লেখা, পেন্সিলটা সবসময় থাকে, ঠিক আছে। কিসে লেখা ভাই? 4B পেন্সিলে, এটা দেখতে কলমের মতোই লাগে, আবার চাইলে মুছাও যায়। বুঝতে পারছি ব্যাপারটা? সবাই 4B পেন্সিল, 2B না। কোন কোন বি? 4B। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা পেলাম 15 নম্বর উত্তর পেয়ে গেছি। তাহলে 15 নম্বরের লাইনটা কি হচ্ছে? হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ক্লিনিং সার্ভিস অ্যাবাউট দিস রিস্ক। এবং উনি তাহলে ওখানে যে হেলথ অ্যান্ড সেফটি রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে ওই অফিসে, তাদের সাথে কি করবে? এই ক্লিনিং এর রিস্ক গুলো সম্পর্কে কথা বলবে, টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য নিডস অফ এনি পার্টিকুলার স্টাফ মেম্বার্স। যদি অন্য কোনো ধরনের পার্টিকুলার স্টাফ মেম্বারের দরকার থাকে সেটা আলোচনা করবে, সাচ এস ওয়েদার দে ওয়ার প্রেগনেন্ট অর এজড আন্ডার 18। ওখানে প্রেগনেন্ট কোনো মানুষ কাজ করে কিনা, তারপর ওখানে 18 বছরের নিচে কেউ কাজ করে কিনা, এটা জেনে নেওয়া, ঠিক আছে। কারণ আলটিমেটলি তাদের জন্য হয়তো ডিফারেন্ট রিকোয়ারমেন্ট তাকে ফুলফিল করতে হবে, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা 15 নাম্বার পড়ে ফেলছি না, 15 নাম্বার উত্তর পেয়ে গেছি, লিখে ফেলাম। এবার আমি কিন্তু এখন কোশ্চিন থেকে আবার একবার কোশ্চিন থেকে আবার প্যাসেজে। ওকে, আমি আবার কোশ্চিনে চলে আসবো। এট দ্য মিটিং, ওই মিটিং এ হি টক টু দ্য ক্লায়েন্ট, তিনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন অ্যাবাউট দ্য পলিসি অফ দ্য কোম্পানি রিগার্ডিং। টক টু দ্য কোম্পানি ক্লায়েন্ট, উনি কোম্পানি ক্লায়েন্টের সাথে আবার কথা বলবে। হেলথ এন্ড সেফটি রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলার পর একটু পরে আমরা আবার কি পাবো? খুব সম্ভবত প্যাসেজের মধ্যে পাবো উনি কোম্পানি ক্লায়েন্টের সাথে কথা বলবে। ক্লায়েন্টের সাথে কি কি নিয়ে কথা বলবে? প্রথম কথা হচ্ছে কি, দ্য পলিসি অফ দ্য কোম্পানি, কোম্পানির একটা পলিসি নিয়ে কথা বলবে। রিগার্ডিং, এখানে ব্র্যাকেটে কি দিয়েছে? ক্লিয়ার ওয়াকওয়েস, ঠিক আছে। ওকে, তাহলে ক্লিয়ার ওয়াকওয়েসটা আমি প্যাসেজের মধ্যে পাবো, ওটা যখনই পাবো তখন আলটিমেটলি এই পলিসির ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কোন ধরনের পলিসি, ঠিক আছে। আমি 17 নম্বরটা একটু দেখে রাখি, প্রসিজার টু বি ফলোড ইন কেস। আচ্ছা, কোন ধরনের প্রসিজার? একটা প্রসিজার নিয়ে ওখানে হয়তো আলোচনা করবে, পদ্ধতি নিয়ে। ওকে, আমার প্রথম ফাইন্ডিংস হচ্ছে কি, এবার নেক্সটে আমি পড়ার মধ্যে কোনটা বের করার চেষ্টা করবো? উনি কোম্পানি ক্লায়েন্টের সাথে কথা বলবে, এবং কোম্পানির ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে উনি কি বের করবে? উনি উনি কি নিয়ে কথা বলবে? প্রথমে পলিসি নিয়ে কথা বলবে, যেটা কোম্পানির কোন একটা বিষয়কে নিয়ে, কোম্পানি কোন বিষয় নিয়ে পলিসিটা হয়েছে সেটা আমাকে বের করতে হবে। ওকে ফাইন, লেটস স্টার্ট। আবার আমরা পরের প্যারাতে চলে যাই। ইন অর্ডার টু গ্যাদার ফার্দার ইনফরমেশন, উনি আরো কিছু ইনফরমেশন বের করার জন্য হি দেন হ্যাড এ মিটিং, তাকে আরেকটা মিটিং করতে হবে উইথ দ্য ক্লায়েন্ট কোম্পানি। যে আমরা পেয়ে গেলাম ক্লায়েন্ট কোম্পানির সাথে উনি কথা বলবে, কোম্পানি ক্লায়েন্ট যিনি আছেন। ডিউরিং হুইচ এ নাম্বার অফ ইস্যুস ওয়ার ডিসকাসড, যেখানে উনাকে কি করতে হয়েছে? কতগুলো ইস্যু নিয়ে কথা বলতে হয়েছে। ওকে ফাইন, পলিসি নিয়ে কথা বলে কিনা আমি দেখবো এখানে। দিস ইনক্লুডেড দ্য ক্লায়েন্ট কোম্পানিজ ওন স্ট্যান্ডার্ড অফ হাউসকিপিং, ঠিক আছে। স্ট্যান্ডার্ড অফ হাউসকিপিং, খেয়াল করে দেখেন এখানে, স্ট্যান্ডার্ড শব্দের মানে কি? স্ট্যান্ডার্ড শব্দের মানে কি কে বলতে পারবেন? স্ট্যান্ডার্ড এখানে প্রিন্সিপালস বোঝাচ্ছে, স্ট্যান্ডার্ড শব্দের অর্থ এক্স্যাক্টলি প্রিন্সিপালস বোঝাচ্ছে, মানে কিছু গাইডলাইন। কিছু কি ভাই? গাইডলাইন। সে ফর এক্সাম্পল প্রত্যেকটা অফিসে কিন্তু একটা কমন গাইডলাইন থাকে যে আপনি কটার সময় অফিসে আসবেন, কটার সময় অফিস থেকে যাবেন, ঠিক কি না? ওকে, এটা রিটেনই থাকে হয়তো, বা টাঙিয়েও দেয় হয়, কেউ টাঙিয়েও দেয় অফিসে, অথবা আপনাকে লিখিত আকারে আপনার জব যখন শুরু করবেন আপনাকে অফার লেটারের মধ্যে কিন্তু দিয়ে দিবে এটা, যে আপনাকে এত থেকে এতটা পর্যন্ত কি করতে হবে, অফিস করতে হবে। সো এরকম কিছু স্ট্যান্ডার্ড। আবার হেলথ এন্ড সেফটি নিয়েও কিন্তু কিছু স্ট্যান্ডার্ড অফিসে থাকে। সো ওই স্ট্যান্ডার্ড মানেই হচ্ছে কি আলটিমেটলি পলিসি। স্ট্যান্ডার্ড মানে কি ভাই? পলিসি। মানে পলিসির সিনোনিমাস শব্দ হচ্ছে কি আপনার স্ট্যান্ডার্ড অফ দ্য কোম্পানি, পলিসি অফ দ্য কোম্পানি। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, একটু আমি টকটের জায়গায় কি পাইছিলাম? কনসালটেন্ট। আর এখানে আমি পলিসির জায়গায় কি পাইছি? স্ট্যান্ডার্ড। তার মানে আপনি হুবহু ওয়ার্ড কিন্তু খুঁজে পাচ্ছেন না। অনেকে শিখায় যে জাস্ট ওয়ার্ড পিক করবেন, ওই ওয়ার্ডটা খুঁজতে থাকবেন, সারাদিন খুঁজলেও পাবেন আপনি এখানে পলিসি, সারাদিন খুঁজলে কিন্তু প্যাসেজের মধ্যে পলিসি পাবেন না। সো আপনাকে পড়ে যেতে হবে, ঠিক আছে। সো তাহলে আলটিমেটলি পলিসি অফ দ্য কোম্পানি রিগার্ডিং মানে কোন বিষয়, কিসের উপরে পলিসি, কিসের উপরে স্ট্যান্ডার্ড ভাই? স্ট্যান্ডার্ড অফ হাউসকিপিং। কি ভাই? হাউসকিপিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ হাউসকিপিং? হাউসকিপিং মানে কি? হাউসকিপিং বেসিক্যালি বাসার প্রেক্ষিতে বলি গৃহস্থালী, আর অফিসের প্রেক্ষিতে আমরা বলবো অফিসার, ঠিক আছে। অফিসের আপনার বেশ কিছু মেজারমেন্ট বা ঘরের মধ্যে ঘর সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, আর অফিস সংক্রান্ত যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো, যেমন অফিসের আপনার কিচেন থাকলে কিচেনটা কোন দিকে থাকবে, অফিসে আপনার যদি টয়লেট থাকে টয়লেটটা কোন দিকে থাকবে, ছেলেদের টয়লেট মেয়েদের টয়লেট ডিফারেন্ট থাকলে সেগুলো কিভাবে মার্ক করা হবে, সেগুলো ক্লিনিং সিস্টেমটা কিভাবে থাকবে, অফিসের পানিটা কোনখান থেকে আসবে, ঠিক আছে, এখানে ফায়ার ম্যাটার্স গুলো কি হবে, যাবতীয়, ঠিক আছে। ঘরের ব্যাপার যে আমাদের অনেক কিছু থাকে, আমরা পলিসি মেক করি, ঠিক আছে। সকাল 9টার মধ্যে নাস্তা খেয়ে নেওয়া, ঠিক আছে। আমরা বলা থাকে এই যারই কাপড় চোপড় ময়লা হবে ঘরের ওই বাস্কেটটার মধ্যে সবাই ফেলবা,
আমরা ধরে নিব যে এই কাপড়টা তোমার ময়লা হয়েছে, এরপর এটাকে ধুয়ে দেওয়া হবে, ঠিক আছে, না হয় বুয়া ধুবে না ওয়াশিং মেশিনে দেওয়া হবে, হোয়াটএভার। এইগুলো হচ্ছে আপনার হাউসকিপিং স্ট্যান্ডার্ড আমাদের ঘরের। অফিসেও কিন্তু এই ধরনের স্ট্যান্ডার্ড আছে, আপনি চা খেতে হলে আপনাকে অমুক রুমটাতে যেতে হবে এবং ওখানেই চা খেয়ে ওখানেই কাপ টাপ ফেলে আসতে হবে, কাপ নিয়ে আপনি ডেস্কে আসতে পারবেন না, এটা এক ধরনের স্ট্যান্ডার্ড। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি আপনাদেরকে, ঠিক আছে। সো তাহলে স্ট্যান্ডার্ড অফ হাউসকিপিং মানে হচ্ছে পলিসি, ঠিক আছে। আসলে কোন ধরনের এখানে এখানে কোন ধরনের স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, এখানে ক্লিয়ার ওয়াকওয়েজ এই ধরনের ব্যাপারগুলো নিয়ে চলা হচ্ছে। তাহলে দেখেন ক্লিয়ার ওয়াকওয়েজটা কিন্তু এখানে আমরা পাচ্ছি, এই দেখেন স্ট্যান্ডার্ড অফ হাউসকিপিং সাচ এস দ্য ইমিডিয়েট ক্লিয়ারিং আপ অফ স্পিলস মানে কি, হঠাৎ করে পানি পড়ে গেছে, আপনি পানি খাচ্ছেন, হাতের কুনুই লেগে হঠাৎ করে পানি সব পড়ে গেছে, ঠিক আছে। এখন ওইটা ক্লিয়ার করার জন্য অফিসের কি কি ম্যানেজমেন্ট আছে। হ্যাঁ, একজন হাউসকিপার অল টাইম থাকে যে আলটিমেটলি পানি চা পড়লে সঙ্গে সঙ্গে ওটাকে কি করে ফেলে, ওয়াশ করে ফেলে। সো এই ধরনের ম্যানেজমেন্ট গুলা, হ্যাঁ, কিপিং ওয়াকওয়েজ ক্লিয়ার, হাঁটার যে পথগুলো আছে ওগুলো ক্লিয়ার আছে কিনা, ওগুলো সবসময়, যেমন আপনি দেখবেন যে প্রতিটা অফিসে কিন্তু এরকম ক্লিনার থাকে যারা কিছুক্ষণ পর পর বিশাল বিশাল মব নিয়ে এসে কি করে, পরিষ্কার করে, এগুলো কিন্তু সেই পলিসির একটা অংশ। তো এই ধরনের পলিসিগুলো আছে কিনা সেটা দেখার বিষয়। তাহলে হোয়াট এভার ইট ইজ, আমি যেটা বলছিলাম 16 নম্বর উত্তরটা কি হবে ভাই, রিগার্ডিং হাউসকিপিং, 16 নম্বর হাউসকিপিং হবে, ঠিক আছে। এবং এই শব্দগুলো আমি কোত্থেকে পাচ্ছি ভাই, প্যাসেজ থেকেই পাচ্ছি, প্যাসেজে যে বানান দেওয়া আছে সেই বানানটাই আমাকে ফলো করতে হবে। ওকে, তাহলে হাউসকিপিং গেল। হ্যাঁ, এরপরে আমার নেক্সট ক্লুটা কি ছিল ভাই, প্রসিজার টু বি ফলোড ইন কেস অফ এ। প্রসিজার মানে কি, প্রসিজার মানে কি পদ্ধতি, প্রসিজার মানে কি পদ্ধতি বাই স্টেপ, পদ্ধতি মানে স্টেপ। সে ফর এক্সাম্পল আমাকে বলা হলো যে আলটিমেটলি হঠাৎ করে যদি বিল্ডিং এ ভূমিকম্প হয় তখন আপনি কি কি করবেন, আপনি এটা করবেন। যেমন বিল্ডিং এ ভূমিকম্প একটা অন্যতম প্রথম মানে ইনস্ট্রাকশন থাকে এটাই, যাই করেন না কারণ লিফটে উঠবেন না, লিফটে থাকলে লিফট থেকে বের হয়ে যাবেন, সম্ভব হলে লিফটে থাকা যাবে না ভূমিকম্পের সময়, আগুন লাগার সময় লিফটে থাকা যাবে না। এই ধরনের ইমার্জেন্সি সময় অবশ্যই আপনাকে সিঁড়ি ইউজ করতে হবে, ইমার্জেন্সি এক্সিট থাকবে অথবা সিঁড়ি যেটা রেগুলার সিঁড়ি ইউজ করেন সেটা আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। সো যেটা বলছিলাম আপনাদেরকে আমি, মানে ওই জন্য আপনি দেখবেন যে আপনি বিল্ডিং এ যে অবস্থায় আছেন ওখান থেকে ছাদ কাছে নাকি ফ্লোর কাছে, যদি ছাদ কাছে হয় চেষ্টা করবেন যদি ছাদে চলে যাওয়া যায় ছাদে চলে যাবে, আর যদি ফ্লোর কাছে হয় গ্রাউন্ড ফ্লোরের কাছে হন আপনি তাহলে গ্রাউন্ডে চলে যাওয়ার চেষ্টা করবেন যদি মাঝখানে কোনো ঝামেলা না থাকে, ঠিক আছে। আচ্ছা হোয়াট এভার, যাক আমি যেটা বলছিলাম আর কি, তাহলে প্রসিডিউর টু বি ফলোড ইন কেস অফ এরকম কোন একটা কেসে কোন একটা ক্ষেত্রে আমাকে কি প্রসিডিউর ফলো করতে হবে সেটা নিয়ে আলটিমেটলি এখন আলোচনা আসবে। ওকে, আমরা নেক্সটে পড়ি, কারণ উত্তরগুলো কিন্তু সিরিয়ালে আসবে, উত্তরগুলো কি আসবে ভাই, সিরিয়ালে আসবে। হি অলসো এস্টাবলিশ হোয়াট ফ্যাসিলিটিস এন্ড ইকুইপমেন্টস, ঠিক আছে, he also established what facilities and equipment would be available to the cleaner। আমার যে ক্লিনাররা আপনার অফিসে কাজ করতে আসবে তার জন্য আপনার কোন কোন ধরনের ফ্যাসিলিটিস আছে, ইনক্লুডিং দ্য অ্যামাউন্ট অফ স্টোরেজ স্পেস অ্যাভেলেবল, ঠিক আছে, আপনার এখানে কি ধরনের স্টোরেজ স্পেস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাভেলেবিলিটি অফ সিঙ্কস অ্যান্ড ট্যাপস, এখানে কি ধরনের পানির সুব্যবস্থা আছে, কতগুলো পানির ট্যাপ আছে এগুলো, অ্যান্ড এগ্রিড অন এ মেথড অফ রিপোর্টিং নিয়ার মিস অ্যাক্সিডেন্টস অ্যান্ড রিস্ক ডিসকভার্ড বাই ক্লিনার্স, ঠিক আছে। ওটা একটা লাইন এখানে বাদ গেছে, such as the immediate clearing up of spills and keeping walkways clear as well as the actions to be taken if a fire broke out। এই লাইনটা একটু মিস গেছিল, আমি আসলে এটা পড়া হয়ে গেছে। তো হাউসকিপিং এর জাস্ট পর করি, such as the immediate clearing up of spills, immediate clearing up of spills মানে কি, হঠাৎ করে পানি পড়ছে, চা পড়ছে, ওটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন, and keeping walkways clear, এবং এটার মাধ্যমে আপনি কি করলেন, ওয়াকওয়েজটা ক্লিয়ার রাখলেন। আপনি কি করছেন, স্প্রাইট খাচ্ছেন ক্যানে করে, হঠাৎ করে স্প্রাইট পড়ে গেছে নিচে, ঠিক আছে, পড়ে গেছে, আপনি আর ওটা খেয়ালও করেন না, ক্লিনারকেও ডাকেন নাই, একটু পরে আপনার একটা কলিগ আপনার কাছে আসে একটা আচার খাইছে, ঠিক আছে, সো তার মানে ওয়াকওয়েজটা আপনি নষ্ট করে রাখছেন, সো এইটা কিন্তু করা যাবে না। সো এই ব্যাপারগুলোতে আলটিমেটলি আপনাদের কি কি ম্যানেজমেন্ট আছে। এরপর কি বলছেন আপনার দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি সাথে সাথে অ্যাকশনস টু বি টেকেন, অ্যাকশনস মানে কি ভাই, পদক্ষেপ, কোন ধরনের পদক্ষেপ আপনারা নেবেন, ইফ এ ফায়ার ব্রোক আউট, যদি একটা আগুন ধরে যায় হঠাৎ করে, ওই সময় আপনারা কি কি স্টেপ ফলো করবেন, অ্যাকশনস টু বি টেকেন, এটা কিসের সাথে সিনোনিমাস লাগতেছে ভাই, প্রসিডিউরস, ঠিক না, অ্যাকশনস টু বি টেকেন সেটা কার সিনোনিমাস লাগতেছে ভাই, প্রসিডিউরের মতো। যদি হঠাৎ করে ইন কেস অফ মানে কি ভাই, যদি ঘটে, তার মানে এটা অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যুস নিয়ে, ইন কেস অফ মানে ব্যাপারটা হচ্ছে ঘটতেও পারে নাও ঘটতে পারে, ঠিক আছে, কিন্তু স্পিলস ওভার এটা কিন্তু হবেই,
চা পানি কফি এটা পড়বেই, কিন্তু ইন কেস অফ ফায়ার হয়তো 100 বছর একটা বিল্ডিং এ আগুন ধরে না, একটা বিল্ডিং হয়ে গেছে আল্লাহর রহমতে 100 বছর আগুন ধরে নাই, বিল্ডিং ভাঙিয়ে আমরা ওখানে নতুন বিল্ডিং করছি, বাট ওই বিল্ডিং এর ভিতরে কিন্তু হর হামেশা পানি করতেছে, ওগুলো রেগুলার নিত্য নৈমিত্তিক ঘটনা, কিন্তু আগুন ধরাটা নিত্য নৈমিত্তিক ঘটনা নয়। সো ইন কেস হঠাৎ করে যদি আগুন ধরে ওই সময় আপনি কোন কোন পদক্ষেপ নেবেন, তাহলে এখানে আপনারা একটু বলেন যে এই শূন্যস্থানে অ্যাকচুয়ালি কি হতে পারে, প্রসিজার্স টু বি ফলোড ইন কেস অফ এ ফায়ার। ঠিক আছে, এ হচ্ছে একটা আর্টিকেল, এখানে একটা আগুনের ঘটনাকে মিন করছে, অগ্নুৎপাতের ঘটনা। অগ্নুৎপাতটাকে কি বলে বাংলায়, কি বলে বাংলায় সঠিক সাধু বাংলা কি হবে এটা ঠিক বলতে পারছি না, আগুন ধরে গেল। ওকে, যাক, যেটা বলছিলাম, তাহলে আলটিমেটলি প্রসিজার টু বি ফলোড ইন কেস অফ, মানে এটা কেন আপনারা বলতে পারেন স্যার এটা কেন এখানে আসছে, কেন আমরা এটাকে দিলাম, বিকজ ইন কেস অফ মানে হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে, ওখানে ওই জন্যই ওটা কিন্তু অ্যাক্সিডেন্টাল ব্যাপারটাকে মিন করছে, এই কারণে এখানে ফায়ারটাই হবে। ওকে, 17 নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আসলে আমরা 17 নম্বর এর পরে 18 নম্বরে কি বলেছে প্রশ্ন, ফ্যাসিলিটিস অ্যাভেলেবল টু দ্য ক্লিনার, আমার ক্লিনারদের জন্য কি কি ফ্যাসিলিটিস আছে, স্পেস অ্যাভেলেবল ফর, স্পেস অ্যাভেলেবল ফর, কিছু একটার জন্য জায়গা, কিসের জন্য জায়গা, এটা আমরা এখন বের করতে হবে, স্পেস অ্যাভেলেবল ফর, খেয়াল করেন কি কি আছে। সো তাহলে দেখেন, he also established what facilities and equipment would be available to the cleaner, ক্লিনারের জন্য কি কি ফ্যাসিলিটিস থাকবে, ইনক্লুডিং দ্য অ্যামাউন্ট অফ স্টোরেজ, ইনক্লুডিং মানে কি সাথে আবার কি থাকতে হবে, স্টোরেজ থাকতে হবে, স্টোরেজ স্পেস, স্টোরেজ মানে কি, হোয়াট ডু মিন বাই স্টোরেজ, স্টোরেজ শব্দটা আমরা স্টোর রুম বলি না ভাই আমরা অনেক সময়, স্টোর রুম, ঘরের মধ্যে একটা স্টোর রুম থাকে অনেকের, ঠিক না, যেখানে আমরা ঘরের মাঝে মাঝে লাগে এরকম জিনিসগুলোকে কি করে রাখি, ওখানে রেখে দিই, ওগুলো একদম লাগবে না তা না, কিন্তু ওগুলো মাঝে মাঝে লাগে, এই কারণে ওগুলোকে আমরা সেই স্টোর রুমে রেখে দিই, আর যেগুলো ফ্রিকোয়েন্টলি লাগে এগুলো পারলে আমরা বিস্তার উপরে রেখে দিই, ঠিক কিনা, হ্যাঁ। সো যা যেটা বলছিলাম, তাহলে স্টোরেজে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস যেগুলো মাঝে মাঝে লাগবে সেগুলোকে আমরা স্টোর করে রাখি, আমাদের ইকুইপমেন্ট আনবো, ইকুইপমেন্ট গুলোকে রাখতে হবে, সব ইকুইপমেন্ট সবসময় একসাথে লাগবে না, যেগুলো লাগবে না, যেগুলো মাঝে মাঝে লাগবে সেগুলোকে আমরা একটা স্টোরের মধ্যে রেখে দিব, ঠিক আছে। স্টোরেজ স্পেস অ্যাভেলেবল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাভেলেবিলিটি অফ সিঙ্কস এন্ড ট্যাপস। তাহলে এখন খেয়াল করে দেখেন, স্টোরেজ স্পেস, এখানে দুটো শব্দ ইউজ করেছে, স্টোরেজ স্পেস, আমাকে এমন একটা জায়গা আপনি দিতে পারবেন কিনা যেখানে আমি আমার জিনিসপত্র কি করব, স্টোর করব, ঠিক আছে। তাহলে আমি প্রশ্নে চলে আসি, কি বলেছে, ফ্যাসিলিটিস অ্যাভেলেবল টু দ্য ক্লিনার, স্পেস অ্যাভেলেবল ফর, তাহলে স্টোরেজ স্পেসের মধ্যে কোন শব্দটা চলে আসছে, স্পেস, তাহলে এখানে কি হবে, অ্যাভেলেবল ফর স্টোরেজ, আমাকে এমন কোন স্পেস আপনি দিতে পারবেন কিনা যেখানে আমি স্টোরেজ করব, যেখানে আমি কি করব, স্টোরেজ করব, এই জিনিসটা আলটিমেটলি ম্যানেজার সে ক্লায়েন্টদের মিটিং এ কি করেছে, উত্থাপন করেছে। তাহলে আলটিমেটলি 18 নম্বর উত্তর কি হচ্ছে ভাই, 18 নম্বর উত্তর কি হবে আপনার, স্টোরেজ, ঠিক আছে। তাহলে এইটা ধরনের ফ্যাসিলিটিস, আমি আপনার এখানে কাজ করতে আসতেছি, আমাকে কিছু ফ্যাসিলিটি না দিলে আমি আপনার এখানে কিভাবে কাজ করবো, সো আমার যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো রাখার জন্য আমাকে একটা স্পেস দেন যেখানে আমি কি করব, আমার ইকুইপমেন্ট গুলা স্টোর করব, ঠিক আছে। তাহলে স্পেস অ্যাভেলেবল ফর স্টোরেজ, এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে ভাই, এইটা বুঝতে পারেন নাই, থাকলে বলেন, যারা একদম নতুন ক্লাস করতেছেন একদম লজ্জা পাবেন না, ভয় পাবেন না, আমি দরকার হলে 100 বার বুঝাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসেন আমরা 19 নম্বরে কি বলেছে, এ ওয়ে অফ, ওয়ে অফ মানে কি ভাই, ওয়ে অফ মানে কি কে বলতে পারবেন, ওয়ে অফ একটা পথ, একটা পদ্ধতি, একটা পন্থা, একটা পথ, একটা পদ্ধতি অথবা কি একটা পন্থা, ঠিক আছে, মেথড, এক্স্যাক্টলি মেথড, ঠিক আছে। ওকে, আসলে বাংলার চেয়ে আমরা ইংরেজিতেই বেশি বুঝতে পারি মাশাআল্লাহ, কারণ ওই জন্য বললাম যে আপনারা সবাই একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। তো যাক, মেথড, কিসের মেথড, ড্যাশ রিস্ক এন্ড হ্যাজার্ড, রিস্ক এন্ড হ্যাজার্ড নিয়ে কোনো একটা মেথড, তাহলে কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা একটু পড়ি, ঠিক আছে। ওকে, তারপর কি বলতেছে, এগ্রিড, হ্যাঁ, and agreed on a method, and agreed, যে ভাইয়ার মেথডটা পেয়ে গেছি, and agreed on a method of reporting, method of reporting near miss accidents and risks discovered by cleaners, damaged floor or titles, ঠিক আছে। সো দেখেন, উনি আসছে যারা পরিষ্কার করবে সেই কোম্পানির পক্ষ থেকে, উনি কার সাথে, ম্যানেজার সাহেব কার সাথে মিটিং করছে, যে কোম্পানির ক্লিনিংটা হবে ওই কোম্পানির ক্লায়েন্টের সাথে উনি একটা কি করছে, মেথডে এগ্রি হয়েছে, কিসের মেথড, কিভাবে তারা রিপোর্ট করবে, হ্যাঁ, নেয়ার মিস অ্যাক্সিডেন্টস, ক্লিনিং করতে গিয়ে কিছু কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার পানির কল ভেঙে যেতে পারে, আপনার বেসিন ভেঙে পড়তে পারে,
ঠিক আছে, আমরা ক্লিনিং করতে আসছি, তার মানে যে আমরা এখানে কোনো ক্ষতি করতে আমাদের দ্বারা হবে না তার কোনো গ্যারান্টি নাই। আমরাও আপনার অফিসে কিছু 12টা বাজিয়ে দিতে পারি। সো ওরকম ক্ষেত্রগুলোতে আপনাদের এখানে এসে আমাদেরও কিছু ক্ষতি হতে পারে, রিস্ক আছে আমাদের। সো সবগুলোকে আমরা কিভাবে রিপোর্ট করব, কিভাবে লিখবো, ওই লিখার রিপোর্ট করার ব্যাপারে একটা মেথড আমরা একমত হয়েছি। তাহলে মেথড অফ রিপোর্টিং, আমরা কিসের ব্যাপারে এগ্রি হয়েছি? মেথড অফ রিপোর্টিং, ঠিক আছে, অন নেয়ার মিস অ্যাক্সিডেন্টস। তাহলে এখানে প্রশ্নটাতে খেয়াল করে দেখি, এ ওয়ে অফ ড্যাশ রিস্ক এন্ড হ্যাজার্ড, তাহলে কি হবে? এ ওয়ে অফ মেথড, এ ওয়ে অফ কি হবে ভাই? ওয়ে অফ রিপোর্ট, অর্থাৎ মেথড অফ রিপোর্টিং, এ ওয়ে অফ রিপোর্টিং হবে, এ ওয়ে অফ রিপোর্টিং রিস্ক এন্ড হ্যাজার্ডস। আমরা যে রিস্ক এবং হ্যাজার্ড গুলা কি করব, ফেস করব, সেগুলা কিভাবে রিপোর্ট করব, সেটা আলটিমেটলি আমরা এগ্রি করেছি। তাহলে মেথডটাকে আমরা একমত হয়েছি। তাহলে এখানে কি হবে আপনার 19 নম্বর উত্তর হবে রিপোর্টিং। ঠিক আছে, কঠিন লাগছে খুব? ঠিক আছে, এভাবে কিন্তু আপনাকে আসতে হবে। দেখেন আপনি হুবহু ওয়ার্ড পাচ্ছেন না, বাট সিনোনিমাস, প্যারাফ্রেজ হচ্ছে। এখানে কি হচ্ছে ভাই? প্যারাফ্রেজ হচ্ছে। সাইমা কিছু বলবেন? সাইমা কিছু বলবেন? আপনার মাইকটা বারবার ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি বেশ কয়েকবার অফ করতে হয়েছে। কিছু বলবেন আপনি? ওকে ফাইন, যাক যেটা বলছিলাম, তাহলে আমরা এখন নেক্সটে চলে যাই। আমাদের 19 নম্বরের প্রশ্নটাও অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখি এরপরে যেখানে এই যে এইটা তো দিয়ে দেওয়া আছে, এখানে একটা প্রশ্ন নাই, আমি কি এটা পড়বো নাকি পড়বো না? ডেফিনেটলি পড়বো, এটাও আমাকে পড়তে হবে, কারণ এই তথ্যটা প্যাসেজের মধ্যে পড়ে ওর পরেই আমি 20 নম্বর উত্তর পাবো। আমি দেখি তো ওখানে কি তথ্য দিয়ে দিয়েছে। হি ক্রিয়েটেড এ রিস্ক অ্যাসেসমেন্ট ডকুমেন্ট আইডেন্টিফাইং এক্সিস্টিং কন্ট্রোলস অফ রিস্ক এন্ড হ্যাজার্ডস। হি ক্রিয়েটেড এ ডকুমেন্ট, উনি একটা কি করছে ভাই? ডকুমেন্ট রেডি করছে। এই ডকুমেন্টটা কি হয়েছে? অ্যাসেসমেন্ট ডকুমেন্ট আইডেন্টিফাইং এক্সিস্টিং কন্ট্রোলস অফ রিস্ক এন্ড হ্যাজার্ড। বর্তমানে রিস্ক এবং হ্যাজার্ড গুলোকে কন্ট্রোল করার জন্য আলটিমেটলি কি কি অবস্থায় বিদ্যমান আছে অফিসটাতে, এই টোটাল ব্যাপারটাকে উনি অ্যাসেস করেছে। ওই রিস্ক অ্যাসেসমেন্টটা করে উনি একটা ডকুমেন্ট রেডি করে ফেলাচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন, এটা আমি প্যাসেজের মধ্যে পাবো। 20 নম্বরের জন্য আমাকে কি বের করতে হবে? হি কম্পেয়ার্ড, উনি এটা কম্পারিজন করেছে দিস টু ইনফরমেশন। ওই যে ওনারা যে মেথড গুলো অলরেডি নিয়েছে সেগুলোকে আবার কি করা হবে? কম্পেয়ার করা হবে। কিসের সাথে কম্পেয়ার করা হবে? দ্যাট দ্য HSE প্রোভাইডেড অন ইটস। দেখেন HSE ব্যাপারটা আমরা শুরুতে পাইছিলাম। HSE কোথায় পাইছিলাম? ফার্স্ট প্যারাতে। ফার্স্ট প্যারাতে HSE পেয়েছি। HSE মানে কি? হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ। হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ, হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভের কিছু একটার মধ্যে, হ্যাঁ। সো হেলথ অ্যান্ড এক্সিকিউটিভ প্রোভাইডেড অন ইটস, কোন একটা কিছুতে হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভরা কি করেছে? কিছু একটা গাইডলাইন দিয়েছে। ওই গাইডলাইনের সাথে আমাকে কি করতে হবে? ওদের প্রেজেন্ট যেই অ্যাসেসমেন্টটা আমি পেলাম, রিপোর্টটা, সেটার মধ্যে একটা কম্পারিজন করব। তাহলে হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ ওরা এটা কোথায় দিয়েছে এটা আমাকে বের করতে হবে। ওদের ওই গাইডলাইনটা, ওদের ওই স্ট্যান্ডার্ডটা, ওদের ওই মেথডগুলো, হোয়াটএভার, তাহলে আমাকে ওটা যেতে হবে। তাহলে প্রথমে উনি একটা রিপোর্ট করেছে, ওই রিপোর্টের কে আবার কম্পেয়ার করেছে হেলথ অ্যান্ড এক্সিকিউটিভের কিছু মানে স্ট্যান্ডার্ডের সাথে, ইনফরমেশনের সাথে। ওই ইনফরমেশন গুলো হেলথ অ্যান্ড এক্সিকিউটিভ কোথায় দিয়েছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে ভাই, প্রশ্ন পড়ে আমি এটা বুঝলাম, আমার ক্লুটা আমি বের করে নিয়ে আসলাম। এবার আমি পড়া শুরু করবো। ফলোইং দ্য মিটিং, ওকে, আমি মিটিং শেষ করলাম। দ্য ম্যানেজার ক্রিয়েটেড এ রিস্ক অ্যাসেসমেন্ট ডকুমেন্ট, ওই যে পাইছি আমরা, ক্রিয়েটেড রিস্ক অ্যাসেসমেন্ট ডকুমেন্ট তৈরি করলো। হি রোট ডাউন who would be harmed by each risk of or hazard identified। তিনি বের করবে যে কোন 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 ব্যাপারগুলোতে কে কে বেশি রিস্কে থাকবে, and in what way, কিভাবে এক একজন রিস্কে থাকবে। হ্যাঁ, এই অফিসে আলটিমেটলি এই প্রবলেমটা আছে, এটার জন্য আমার এই ক্লিনাররা বিপদে থাকবে, এই ধরনের রিপোর্ট উনি করে ফেলবে। and he then described what controls, if any, were in existence to manage this হ্যাজার্ড। এবং উনি আরো রিপোর্ট করেছেন যে এগুলো ম্যানেজ করার জন্য আমরা কোন কোন পদক্ষেপগুলো তখন নিতে পারি। দ্য ম্যানেজার দেন কম্পেয়ার্ড, পাইছি, এটা আমার কিসের ছিল? কম্পেয়ার্ড শব্দটা আমি কোথায় পাইছিলাম? 20 নম্বরের ক্লুতে পাইছিলাম কম্পেয়ার্ড, এটা ডাইরেক্টলি পেয়ে গেলাম। হ্যাঁ, দেন হি উড কম্পেয়ার দিস টু দ্য গুড প্র্যাকটিসেস গাইডলাইন্স। ঠিক আছে, ওই যে কিছু মানে সিদ্ধ প্রতিষ্ঠিত মানে অ্যাকসেপ্টেবল কিছু স্টেপ সেট আউট অন দ্য HSCs। ঠিক আছে, যেমন আমাদের BSTI, আমরা যে কোনো খাবার কিনলে কিন্তু আমরা কি পাই? BSTI সিল পাই না? BSTI বলছে তুমি বাজারে জুস বিক্রি করবা, তোমাকে জুসের মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে, এই জিনিসগুলো থাকা যাবে না, তোমাকে জুসটা এই উপায়ে তৈরি করতে হবে, এই কিন্তু স্ট্যান্ডার্ড BSTI দিয়ে দেয়। এবং জুস কোম্পানিগুলো সেই স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা করেই কিন্তু তারা এই সিল গুলো দেওয়ার কথা। সো এগুলোকে গুড স্ট্যান্ডার্ড, গুড প্র্যাকটিস বলতে পারি। সো ওরা এই গুড স্ট্যান্ডার্ড গুলো কোথায় দিয়েছে? HSC's ওয়েবসাইট। ওয়েবসাইট মানে কি? তাদের ইন্টারনেটে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তারা এই ইনফরমেশন গুলা দিয়েছে। ঠিক আছে,
সো তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি এখানে, তাহলে ওয়েবসাইটে দিয়েছে, তাহলে হি কম্পেয়ার দিস টু ইনফরমেশন দ্যাট দ্য এইচএস প্রোভাইডেড অন ইটস কি হবে ওয়েবসাইট। তাহলে 20 নাম্বার কোয়েশ্চেনের উত্তর হবে কি আপনার ওয়েবসাইট। এইচএসসি তার ওয়েবসাইটে দিয়েছে এন্ড আইডেন্টিফাই এনি এরিয়াস ওয়্যার ইমপ্রুভমেন্ট ওয়াজ নিডেড, এবং যে কোনো যে জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট, উনি বলবে যে ভাই আপনারা আমার ক্লিনার যাওয়ার আগে এই কয়েকটা জিনিস ইমপ্রুভ করেন, কারণ এগুলো রেগুলার স্ট্যান্ডার্ডের সাথে মিলতেছে না বা এগুলো বিলো স্ট্যান্ডার্ড হয়ে আছে, এগুলো ঠিক করেন, তারপর আমার ক্লিনাররা গিয়ে আপনার অফিসে কি করবে, ক্লিন করবে, নাহলে ওরা রিস্কে থাকবে। ঠিক আছে, ওকে ফাইন গেল। এবার আমরা 21 নম্বরে, হি ডিসপ্লেড এ কপি অফ দ্য রিস্ক। ডিসপ্লে মানে কি? ডিসপ্লে মানে কি কেউ বলতে পারবেন? মানে একদম আক্ষরিক সব মিনিংটা কি হতে পারে? ডিসপ্লে মানে প্রদর্শন করা, কিছুটা দেখানো। ঠিক আছে, ওকে। আমরা একটা ভিডিও রেডি করেছি, ওটা আমি কি করলাম, টিভিতে চালিয়ে দিলাম, ডিসপ্লে করলাম। ওই জন্য টিভির এই স্ক্রিনটাকে বলা ডিসপ্লে। কি বলা হয়? ডিসপ্লে, যেখানে আমরা কোনো কিছুকে প্রদর্শন করি। বাট এই ডিসপ্লে কিন্তু আবার অনেক ভাবে হয়। আমি একটা কাগজের মধ্যে ছাপিয়ে টাঙিয়ে দিলাম, এটাও কিন্তু ডিসপ্লে হয়ে যায়। একটা নোটিশকে আমি হার্ড কপি করে কি করলাম, দরজায় টাঙিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ওইটাও কিন্তু ডিসপ্লেড হয়ে যাচ্ছে। হি ডিসপ্লেড এ কপি অফ দ্য রিস্ক অ্যাসেসমেন্ট। তিনি এই রিস্ক অ্যাসেসমেন্টের যে কপিটা উনি রেডি করেছে সেটা কি করবে, সবার কাছে প্রকাশ করবে। কোথায়? ইনসাইড। ইনসাইড মানে কি? কোনো কিছুর ভিতরে। কোনো কিছুর কি ভিতরে। এ ড্যাশ অ্যাভেলেবল টু অল ক্লিনিক স্টাফ। কিছুটার ভিতরে উনি দিয়ে দিবে, যেটা সবার কাছে কি আছে, সব ক্লিনিং স্টাফের কাছে কি আছে, অ্যাভেলেবল, মানে সব ক্লিনিং স্টাফ সেখানে অ্যাক্সেস আছে। ওরকম একটা কিছুর ভিতরে কি করা হবে, এটাকে লাগিয়ে দেওয়া হবে। ঠিক আছে, লাগিয়ে দিয়েছে, এটা পাস্ট টেন্স আছে তো লাগিয়ে দিয়েছিলেন উনি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা একটু দেখি প্যাসেজটা পড়ি। The manager discuss the findings with the clinic staff. তাহলে ম্যানেজার কি করবে, ডিসকাস করবে। এখানে কিন্তু ডিসপ্লেড বলেছে, ডিসকাস কিন্তু আসে না, তাহলে ওটা ডিসপ্লেটা পরে আসবে। উনি প্রথমে একটা ক্লিনিং স্টাফদের সাথে কি করবে, আলোচনা করবে, মেকিং শিওর দে আন্ডারস্টুড দ্য রিস্ক অফ জব এন্ড হাউ দিস রিস্ক উড বি মনিটরড। তিনি এটা এনশিওর করার চেষ্টা করবে দে আন্ডারস্টুড দ্য রিস্ক অফ দ্য জব। তারা যে ক্লিনিং এর কাজটা করতে যাচ্ছে এটার মধ্যে যা যা রিস্ক ছিল এইটা তিনি তাদেরকে বুঝিয়ে দিয়েছেন, and how this risk would be monitored, এবং কিভাবে এই রিস্কগুলোকে তারা মনিটর করবে। One cleaner whose first language was not English, উনি তো বেসিক্যালি এই টোটাল ব্যাপারটা ইংলিশে দিবে। তো যেই কি বলে আপনার ওয়ার্কারের, ক্লিনারের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, হয়তো বাংলা, হয়তো অ্যারাবিক, হয়তো সে অন্য দেশ থেকে গেছে, ইংলিশ না, হ্যাড ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ডিং দিস, এবং সে আলটিমেটলি ইংলিশটা বুঝে না। সো দ্য ম্যানেজার অ্যারেঞ্জ, তখন ম্যানেজার কি করবে, ফর ট্রান্সলেশন টু বি ডান, এটার একটা কি করবে, তাহলে সে যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাতে বঙ্গ অনুবাদ করবে, ফ্রেঞ্চ হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এটা বঙ্গ অনুবাদ করবে, সরি মানে ট্রান্সলেট করবে। হ্যাঁ, বাই এ বাইলিঙ্গুয়াল মানে কি, যে দুটো ভাষায় জানে। ঠিক আছে, ক্লিনার ফ্রম অ্যানাদার টিম, অন্য টিমে ধরেন একজন আছে যে বাংলাও জানে ইংলিশও জানে, তো তার জন্য এই বাংলাদেশি ক্লিনারটার জন্য সে কি করবে, ওটাকে বাংলায় তৈরি করবে। ঠিক আছে, তো করে ফেললো। ফাইনালি টু এনশিওর দ্যাট অল দ্য ক্লিনিং স্টাফ হ্যাড অ্যাক্সেস টু কপি অফ দ্য রিস্ক, শেষ পর্যন্ত তিনি এটা নিশ্চিত করবেন যে প্রত্যেকটা ক্লিনার যাতে এই যে তথ্যগুলো এগুলো যাতে তাদের সবসময় অ্যাক্সেস থাকে। এ কপি অফ দ্য রিস্ক অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টের কপিটা দ্য ম্যানেজার পিন দ্য কপি, পিন মানে কি, পিন দিয়ে টাঙিয়ে দেওয়া। হ্যাঁ, ইন দ্য কাপবোর্ড, কোথায়, কাপবোর্ডের ভিতরে, কাপবোর্ড ওয়্যার ক্লিনিং ইকুইপমেন্ট ওয়াজ কেপ্ট, মানে যেখানে একটা আলমিরার মতো যেখানে ওরা ক্লিনিং কি করে, যে ইকুইপমেন্ট গুলো রাখে পরিষ্কার করার, ওই কাপবোর্ডের যে দরজা আছে এই দরজার ভিতরের দিকে উনি কি করে দিবেন, ওগুলোকে পিন আপ করে দিবেন। তার মানে ওটা ডিসপ্লে করে। আমি বললাম না যে একটা জিনিসকে টাঙিয়ে দেওয়া সবার জন্য পড়ার জন্য, ওইটাকেও ডিসপ্লে বলা যেতে পারে। ঠিক আছে, তো ডিসপ্লে মানে কারোর জন্য উন্মুক্ত করে দেওয়া একটা তথ্য বা একটা চিত্র অথবা একটা ইনফরমেশনের ফ্লো চার্ট, হোয়াটএভার ইট ইজ। ঠিক আছে, তো তাহলে দেখেন এখানে খেয়াল করে দেখেন, আমার প্রশ্নের মধ্যে বলেছে ডিসপ্লে, কিন্তু এখানে কি আসছে আপনার, এখানে কোনটা আসছে, access ensure the cleaning staff access to the copy of the pin। হ্যাঁ, মানে এখানে লাইনের মধ্যে আপনাকে বুঝতে হচ্ছে এই যে উনি যে কাপবোর্ডের ভিতরে একটা প্রিন্ট করেছে, কাপবোর্ডের ভিতরে যেটা পিন দিয়ে আটকিয়ে দিয়েছে এটাই ডিসপ্লে হয়ে গেছে। ঠিক আছে, উনি এটা কোথায় ডিসপ্লেটা করলো, তাহলে কিসের ভিতরে করলো, ইনসাইড। এটা প্রশ্নের মধ্যে কি বলেছে ভাই, ইনসাইড। কিসের মধ্যে করেছে তাহলে, কাপবোর্ডের মধ্যে করেছে। কিসের মধ্যে করেছে ভাই, কাপবোর্ড। তাহলে উত্তর কি হবে, কাপবোর্ড। ঠিক আছে, ওকে, ক্লিয়ার টু পর্যন্ত। সো তাহলে আলটিমেটলি দেখেন এখানে আমি প্রথমে প্রশ্নে থেকে একটা প্রশ্ন টোটাল ব্যাপারটাকে বুঝে নিয়ে
পরে আবার ওটাকে খুঁজে আসলাম, এরপর আবার পরের প্রশ্নটাতে গেলাম, আবার প্যাসেজে গেলাম। এভাবে কিন্তু আমাকে 6টা প্রশ্নে 6 বা 7 বার কি করতে হলো, প্যাসেজ কোয়েশ্চেন যেতে হলো। আমি প্যাসেজটাকেও একবারে পড়লাম, কোয়েশ্চেনটাকেও কি করলাম, একবারই পড়লাম। আমরা যদি গোটা প্রশ্নটাকে একবারে পড়তে যেতাম বা গোটা প্যাসেজটাকে একবার পড়তে যেতাম, শুধু শুধু আমাদের সময় নষ্ট হতো। আমাদের ফ্লো চার্টে এভাবে প্রশ্নগুলো উত্তর সিরিয়ালি থাকবে সব সময়। সো আমাকে টেকনিকটা হচ্ছে, আমি শুরুতে যে প্রশ্নটা আপনাদের করেছিলাম, তাহলে টোটাল টেকনিকটা হচ্ছে আমাকে শুরু থেকে আলটিমেটলি প্রথমে কনফার্ম হতে হবে ইটস আ ফ্লো চার্ট কোয়েশ্চেন, আমি কয়টা ওয়ার্ড বসাতে পারবো এটা আমি কনফার্ম হয়ে নিব। এরপরে আমি টাইটেলটা পড়বো, তারপর প্যাসেজের টাইটেলটা পড়বো, এরপর যেই তথ্যগুলো দেওয়া আছে সেগুলো পড়তে থাকবো, এবং প্রথম কোশ্চেনে পড়ে প্রথম কোশ্চেনে ক্লুটা বের করবো, এরপর আমি আমার প্যাসেজটা পড়ে যাব। আমি যতক্ষণ না পর্যন্ত ওই উত্তরটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ওই প্যাসেজ পড়তে থাকবো। উত্তর পেয়েছি, উত্তর বসালাম, এরপর পরের প্রশ্নটাতে চলে যাব, পরের প্রশ্ন পড়বো, আবার প্যাসেজে যাব, প্যাসেজ থেকে আবার পরের প্রশ্ন উত্তরটা পেয়ে গেলে আবার কোশ্চেনে চলে আসবো। এইভাবে আমাকে যাওয়া আসার উপর থাকতে হবে আর কি। সিরিয়ালি আমি কোশ্চেন পড়তে থাকবো, সিরিয়ালি আমি প্যাসেজ সাইড বাই সাইড পড়তে থাকবো। এভাবে ইনশাল্লাহ আমার একবারেই কোয়েশ্চেন এবং একবারেই পাশাপাশি প্যাসেজটা পড়া হয়ে যাবে। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই এতক্ষণ পর্যন্ত যা পড়লাম এটা দিয়ে? এনি কোয়েশ্চেন? ওকে, এবার আমরা একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, আমরা এবার এতক্ষণ ধরে আমরা 4 নাম্বার টেস্টে ছিলাম, এবার 1 নাম্বার টেস্টে আমরা চলে আসতেছি। 1 নাম্বার টেস্টে, ঠিক আছে, 1 নাম্বার টেস্টে, 1 নাম্বার টেস্টে এখানে একটা ফ্লো চার্ট কোশ্চেন পাবো আমরা। 1 নাম্বার টেস্টের সেকশন 2 তে এখানে একটা কি আছে, আপনার ফ্লো চার্ট কোয়েশ্চেন আছে, খেয়াল করে দেখেন। সো তাহলে আমরা তো এখন টেকনিক জানি, আমরা এখন প্যাসেজে না গিয়েও শুরু করতে হবে, যে কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো। ওকে, আমাকে এখানে কি করতে হবে, ফ্লো চার্টটা কমপ্লিট করতে হবে। ওকে ফাইন, চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস। একটু আগে আমরা কয়টা ওয়ার্ড পেয়েছিলাম মনে আছে ভাই আপনাদের? একটু আগে কয়টা ওয়ার্ড ছিল? একটা ওয়ার্ড ছিল, ঠিক না? এখানে কয়টা ওয়ার্ড আছে? কয়টা ওয়ার্ড চুজ করবো আমি? প্রত্যেকটা অ্যান্সারে কয়টা করে ওয়ার্ড হবে বলুন তো? 2টা ওয়ার্ড। দুইটাই কি হবে? দুইটাই কি সবসময় হবে? 2টা করে হবে। এটার বেশি হওয়া যাবে না, হয় একটা হ্যাঁ, না হয় দুইটা। এক্স্যাক্টলি, এটা খেয়াল করতে হবে। অনেকে মনে করে 2 ওয়ার্ডস দিতে আমাকে দুটো ওয়ার্ডই বসাইতেই হবে। দেখেন, নো মোর দেন 2 ওয়ার্ডস কথাটা মানে হচ্ছে আমার একটা ওয়ার্ডও হতে পারে, দুটো ওয়ার্ডও হতে পারে, তবে দুটো ওয়ার্ডের বেশি হবে না। আমার কখনো কখনো একটা ওয়ার্ডে যদি উত্তর হয়ে যায়, ওকে ফাইন, আর না হলে আমি দুটো ওয়ার্ড। অনেক সময় প্যাসেজ পড়ে মনে হবে যে 3টে ওয়ার্ড উত্তর, তখন আমি 3টে ওয়ার্ড ওখানে বসাইতে পারবো না। এখন এই প্রবলেমটা আমরা দেখবো। এই 3টে ওয়ার্ড থেকে আমাকে বের করতে হবে কোন 2টো ওয়ার্ডকে আমি এখানে বসাবো। ম্যাক্সিমাম কয়টা ওয়ার্ড বসাতে পারবো তাহলে ভাই আমি এখানে উত্তর? ম্যাক্সিমাম 2টা ওয়ার্ড, তবে একটা ওয়ার্ডে যদি সাফিসিয়েন্ট উত্তর হয়ে যায়, ওকে ফাইন, এখানে একটা ওয়ার্ডে উত্তর হতে পারে। তাহলে 15 থেকে 20 নাম্বার কোয়েশ্চেন গুলো যেগুলো আমি এখন অ্যান্সার করতে যাচ্ছি আমরা সবাই মিলে, এখানে উত্তরগুলো না হয় একটা ওয়ার্ড হবে, না হয় দুটো ওয়ার্ডস হবে, এর বেশি হবে না। একটা ওয়ার্ডও হতে পারে, দুটো ওয়ার্ডও হতে পারে। ঠিক আছে, এই কথাগুলো কেন বলতেছি ভাই? এই কথাগুলো বলতেছি বলার পরেও দেখা যায় যে পরীক্ষার হলে অনেকে এই ভুলগুলো করে আসে। ঠিক আছে, মাথা ঠিক রাখতে পারে না। এটা আসলে বেশি বেশি করে প্র্যাকটিস করলে তখন আলটিমেটলি হয়। আমরা এটা অনেককে দেখি যে সময় বাঁচানোর জন্য না, অনেকে না এই জায়গাগুলো ঠিক মতো পড়েও না। অনেকে ওই একটা ওয়ার্ড করে চুজ করে চলে যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় দুটো ওয়ার্ড ছাড়া উত্তরই হবে না। আপনি যখন দুটো ওয়ার্ড না নিলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমার প্রথম কাজ কি হবে? টাইটেল পড়া, ঠিক না ভাই? প্রথম কাজটা কি হবে আমার? এখানে কোশ্চেনের ইনস্ট্রাকশন গুলো পড়ার পরে টাইটেলটা পড়া। কোশ্চেনের মধ্যে আমি ফ্লো চার্ট দেখে কাজ শেষ, এর এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস, কাজ শেষ। এবার আমি চলে আসি প্রসিজার ফর ব্রডার ক্রসিং। প্রসিজার মানে কি? পদ্ধতি। প্রসিজার মানে হচ্ছে পদ্ধতি, আমি কোন কোন স্টেপ ফলো করবো, এটা তো প্রসিজার চলে আসে। আসলে ফ্লো চার্টের কোশ্চেন গুলো এই পদ্ধতিগত ব্যাপার চলে আসে। কোন ক্ষেত্রে পদ্ধতি ভাই? বর্ডার ক্রসিং। বর্ডার ক্রসিং মানে কি বলতে পারবেন? বর্ডার শব্দটা আমাদের প্রজন্মের কাছে বর্ডার শব্দটা খুবই বিখ্যাত। কারণ আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন ইন্ডিয়াতে একটা খুব বিখ্যাত মুভি রিলিজ হয়েছিল, বর্ডার। ঠিক আছে, এই জন্য বর্ডার ছবিটা আমাদের কাছে শব্দটা খুবই বিখ্যাত একটা শব্দ। আপনাদের তো তখন অনেকে জন্মানো নাই যখন এই ছবিটা হয়েছে আর কি। হ্যাঁ, তো যাক, হোয়াটএভার, বর্ডার ওই যে ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে যে বর্ডার, ভারত পাকিস্তানের মাঝখানে বর্ডার। ঠিক আছে, ওকে। অনেক বর্ডার ক্রসে অনেক প্রসিডিউর দিছে, যে ভ্যাকসিন নেওয়া ছাড়া। হ্যাঁ, অনেক 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 কিছু করছে, এটা উচিত। হিমেল, আপনি হাত তুলেছেন, হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন হিমেল? জি স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ শিওর, প্লিজ। স্যার ওই যে আমার কাছে ক্যামব্রিজ গাইড টু আইএলটিএস যে বইটা আছে ওটা আমার কাছে আছে, তো আমি
কিছুদিন ধরে মানে এটা বইটা পড়ছিলাম, মানে রিডিং যে স্ট্র্যাটেজিস গুলো, এখানে যে রিডিং স্ট্র্যাটেজিস গুলো আছে, হ্যাঁ। এখানে আমি সবগুলা যে বিশেষ করে ফ্লো চার্ট, কমপ্লিশন টাস্ক, তারপরে এই যে লিস্ট অফ হেডিংস, এগুলো হ্যাঁ। সবগুলো মোটামুটি ট্রাই করলাম। তো এখানে প্রথমেই ওরা যেটা বলে সেটা হচ্ছে স্পেন্ড 30 সেকেন্ডস স্কিম রিডিং দ্য নেক্সট পার্ট অফ দ্য রিডিং প্যাসেজ টু গেট দ্য জেনারেল মিনিং। ওরা প্রথমেই বলে যে পুরো প্যাসেজটা পড়ার জন্য 30 সেকেন্ডস এর মধ্যে স্কিম রিডিং করার জন্য, হ্যাঁ। এবং এখান থেকে কিছু মানে কি ওয়ার্ডস ওরা আন্ডারলাইন করার জন্য। তো হুম, এখন হুম। ধরেন স্যার আপনি বলতেছেন যে যে মানে প্রথমে আমি একটা প্রশ্ন করবো, তারপরে একবার প্যাসেজ পড়বো, একবার প্রশ্ন করবো, একবার প্যাসেজ পড়বো, এখন ফলো কোনটা করব? আপনার যেটা ভালো লাগে, যেটাতে আপনি বেশি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? আমি বুঝতে পারছি। আমি কিন্তু আপনাদেরকে আরেকটা কোয়েশ্চেন প্যাটার্নে বলছিলাম যে ফার্স্ট প্যারাটা পড়ে ফেলতে, ঠিক না? মনে আছে? জি স্যার, ওটা হচ্ছে যে আপনি হ্যাঁ আপনি কিন্তু আমার কোয়েশ্চেন রেজ করেছিলেন। এটা হচ্ছে মানে প্রশ্নের প্যাটার্ন দেখে অনেক সময় ঠিক করে ফেলতে হবে, বুঝতে পারছি? প্রশ্নের কি দেখে ভাই? যেমন হেডিং ম্যাচিং যখন আসবে, কি আসবে ভাই? হেডিং হেডিং ম্যাচিং যখন আসবে, ম্যাচিং যখন আসবে, ইয়েস নো নট গিভেন, ঠিক আছে? ওগুলোর ক্ষেত্রে বেসিক্যালি প্রথম প্যারা, যদি প্রথম প্রশ্নটাই ওটা হয়, তখন প্রথম প্যারাটা একটু পড়ে আসাটা ভালো, ঠিক আছে? ওরা কিন্তু ঠিক বলেছে। আর আমি একটা কথা সবসময় বলি, আজকেও বলছি, সামনেও বলবো, ধরা বাঁধা কোন স্ট্র্যাটেজি সবসময় ফিক্স করা যাবে না। আরো অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে। আমি কিছু স্ট্র্যাটেজি বলছি, বেশ কিছু স্ট্র্যাটেজি আপনি আরো কিছু বই থেকে পড়ে পাবেন। কোনোটাকেই চোখ বন্ধ করে ফলো করতে হবে না। আপনি কোন স্ট্র্যাটেজিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ঢাকা থেকে চিটাগং যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, এসি নন এসি ট্রেনেও যাওয়া যায়, আবার প্লেনেও যাওয়া যায়। সবাই তো ঢাকা থেকে চিটাগংই যাচ্ছে, ঠিক না? সময় কম বেশি লাগছে। কমফোর্ট জোন থেকে অ্যাভেলেবিলিটির উপর, ভেহিকলস এর উপরে, আমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমরা শেষ পর্যন্ত একটা ওয়েকে চুজ করি না ভাই? পথ একটাই, কিন্তু পন্থা কিন্তু একাধিক, ঠিক আছে না ভাই? সো একই কথা কিন্তু এখানেও আসবে। সবাই কারেক্ট, কিন্তু আসলে সবারটা আবার সবার জন্য কারেক্ট না। আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? আপনার আলটিমেট টার্গেট হচ্ছে 1 ঘন্টায় আমাকে 40টা কোশ্চেন আনসার করতে হবে। শেষ পর্যন্ত আপনি পেয়ে যাবেন যে আসলে আমাকে কোন সময় কোন পদ্ধতি। আপনি এটা নিজেকে কোয়ারি করবেন। আপনি একটা মাঝামাঝি অবস্থায় আছেন এখন। আপনি যে অবস্থাতে আছেন, এটা হচ্ছে কি, আপনি এখনো ফিক্স করেননি যে আপনার জন্য কোন স্ট্র্যাটেজিটা বেস্ট। আরো কিছুদিন প্র্যাকটিস করেন, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। যেটা আমার মনে হয় এভাবে বললে ভালো হবে, ঠিক আছে? আমি এখন একটা সহজ পন্থা দেখাচ্ছি, এইটাই। আর এটাই যে একমাত্র ভালো পন্থা তা কিন্তু বলবো না, এর বাইরেও কিন্তু আরো পন্থা আছে। বুঝতে পারছি হিমেল ভাই? জি স্যার। ওকে, তারপর পড়েন। আমি এই জন্যই বলি যে, প্রচুর বই কিনেন, প্রচুর বই পড়ান। অনেক জায়গায় অনেক ভালো ভালো স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে? সো ওই স্ট্র্যাটেজি গুলো দেখবেন যে ওগুলো আপনার জন্য কাজ করছে কিনা। সবার জন্য সব স্ট্র্যাটেজি কাজ করে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, তাহলে আমি এখন যে পদ্ধতিটা ওটা একটু খেয়াল করি আমরা। তো তাহলে আমি প্রথমে এখানে হেডিংটা পড়ি, প্রসিডিউর ফর বর্ডার ক্রসিং। তাহলে বর্ডার যখন আমি ক্রস করবো, আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাব, আমি এখন একজন ট্রাক ড্রাইভার, আগাম বলে দিই, ট্রাকের একটা ব্যাপার, লরির ব্যাপার। সো আমি একটা ট্রাক ড্রাইভার, সো আমি বর্ডার ক্রস করার সময় বেনাপোল ক্রস করব, তখন আমাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে? কথার কথা কি, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষিতে না, এটা বিদেশের প্রেক্ষিতে বলতেছে, ইউএস এর দিকের কথা বলছে। সো তাহলে এখানে দেখেন প্যাসেজের মধ্যে কি বলেছে, প্যাসেজের হেডিংটা পড়ি, বর্ডার ক্রসিং ফর কমার্শিয়াল ভেহিকলস। বর্ডার ক্রসিং কিন্তু সবাই করে, আমি পর্যটক, এটা এক ধরনের ব্যাপার, ঠিক আছে? আমি পণ্যবাহী যানবাহন নিয়ে যাচ্ছি, কমার্শিয়াল ভেহিকলস, ওইটা আরেক ধরনের ব্যাপার, কারণ এখানে অকামটা বেশি হয়, ঠিক আছে? পেঁয়াজের ট্রাকের মধ্যে দেখা যাচ্ছে কি, আমি কি ফেন্সিডিল নিয়ে চলে আসছি ইন্ডিয়া থেকে, পুরো এক ট্রাক ফেন্সিডিল, নাম দিছে কি কাগজে কলের মধ্যে পেঁয়াজ। তাহলে যেখানে পেঁয়াজ আমার গোটা বাংলাদেশের মানুষের জন্য উপকারী, সেখানে আমি এক ট্রাক ফেন্সিডিল নিয়ে আসলে কি হবে? আমার দেশের বিশাল একটা অংশ ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে? যে যুব সমাজরা ধ্বংস হয়ে যাবে। সো তাহলে আলটিমেটলি কিন্তু কমার্শিয়াল ভেহিকলস এর উপর এই জন্য বেশি কড়াকড়ি হয়, ঠিক আছে? সো তাহলে আলটিমেটলি আমরা এই ফ্লো চার্টে একটা কমার্শিয়াল ভেহিকলস এক দেশ থেকে আরেক দেশে ক্রস করার সময় বর্ডারে তাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই ব্যাপারগুলো কি করা আছে আপনার এই প্যাসেজের মধ্যে বলা আছে। ওকে ফাইন, দেখেন তো এখানে কতগুলো সাইন পোস্ট দেওয়া আছে। সাইন পোস্ট মানে কি? বোল্ড ধরাতে কিন্তু বেশ কিছু হেডিং দেওয়া আছে, সাব হেডিং। বিফোর সেটিং অফ, সেটিং অফ মানে কি? যাত্রা শুরুর আগে। সেটিং অফ মানে কি ভাই? এই প্যাসেজের মধ্যে সেটিং অফ মানে হচ্ছে কি যাত্রা শুরুর আগে। সেটিং অফ মানে যাত্রা করা, আর বিফোর সেটিং অফ মানে কি যাত্রা করার আগে। বিফোর অ্যারাইভিং এট দ্য বর্ডার, বর্ডারে অ্যারাইভ করার আগে। তারপর কি অ্যাট দ্য বর্ডার, বর্ডারে থাকা অবস্থায় প্রাইমারি ইন্সপেকশন, প্রাথমিকভাবে আপনাকে কি ইন্সপেক্ট করা হবে। অ্যাট দ্য বর্ডার সেকেন্ডারি ইন্সপেকশন, তাহলে আপনি যাত্রা শুরু করার আগে, বর্ডারে পৌঁছার আগে, তারপরে ওখানে গিয়ে প্রথমে আপনার একটা প্রিলিমিনারি ইন্সপেকশন হবে বর্ডারে, এরপর একটা সেকেন্ডারি ইন্সপেকশন হবে। ওকে ফাইন, এটা হচ্ছে মূল পদ্ধতি। দেখেন আমি এই কথাগুলো পড়তে আমার সময় লাগবে মাত্র কয় সেকেন্ড,
20 সেকেন্ডস আপনি যখন খুব স্কিল পর্যায়ে চলে যাবে, এটা গোটাটাই কিন্তু আপনার মাথায় হিট করতে হবে। ইয়েস, তাহলে এখানে আমি কি পেতে যাচ্ছি? আমি এখানে দেখবো যে আমাকে এখানে ইন্সপেক্ট করা হবে বর্ডার ক্রস করার সময়। আমাকে যাত্রা শুরুর আগেই আমাকে কিছু ব্যাপার রেডি করতে হবে, তারপর আমাকে ওখানে পৌঁছার আগে কিছু ব্যাপার রেডি করতে হবে। ওখানে গিয়ে আমার দুইটা ইন্সপেকশন হবে, প্রাইমারি আর হচ্ছে কি সেকেন্ডারি। ওকে ফাইন, ঠিক আছে, আমি পড়া শুরু করি। বিফোর সেটিং অফ, ঠিক আছে, টু স্পিড আপ দ্য বর্ডার ক্রসিং ইউজ প্যাপস, ঠিক আছে, PAPS। সো স্পিড আপ দ্য বর্ডার ক্রসিং, আমি খুব দ্রুত যদি বর্ডারটা ক্রস করতে চাই আমাকে কিছুটা ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? PAPS। এই PAPS এর মানে কি এটা আমি প্যাসেজের মধ্যে পাবো। ওকে ফাইন, ফর দিস এই প্যাপস এর জন্য আমাকে কি করতে হবে? PAPS এর জন্য, Sir, হ্যাঁ বলেন ভাই। sir, I'm facing too much network problem today, sir. ওকে, you can watch the video record. তাহলে এসে আমি আজকের জন্য লিভটা নিই, কারণ আমি আসলে অর্ধেক শুনতেছি না। আপনি একটা কাজ করেন, আপনি লাস্ট বার একটা মোবাইলটাকে রিস্টার্ট করে দেখেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আপনি কি ওয়াইফাই ইউজ করেন নাকি মোবাইল নেটওয়ার্ক? ওয়াইফাই স্যার, আমার ওয়াইফাই প্রবলেম করতেছে যে আজকে। পারলে মোবাইল নেটওয়ার্ক থাকলে মোবাইল নেটওয়ার্কে জয়েন করেন অথবা পরে রেকর্ডিং দেখে নিন, ঠিক আছে ভাই? আচ্ছা স্যার, আমি তাহলে আজকের জন্য লিভ নিচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার। ওকে, এবার দেখেন, তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে আমি, তাহলে আপনি যদি খুব দ্রুত স্পিড আপ করতে চান, আপনাকে ট্যাবস ফলো করতে হবে। ফর দিস, এইটার জন্য এই PAPS প্রসিডিউরটা ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে? সেন্ড ইউর ড্যাশ, আপনাকে কিছুটা পাঠাতে হবে ডিটেলস, কিছু একটা ডিটেলস। কি ধরনের ডিটেলস এটা আমি প্যাসেজের মধ্যে পাবো। এন্ড কারেন্ট ভেহিকলস ইন্সপেকশন ডকুমেন্টস, এবং বর্তমানে যে আপনার ভেহিকলস এর ডকুমেন্টস আছে, কারেন্ট ভেহিকলস ইন্সপেকশন ডকুমেন্টস, ভেহিকলস এর ইন্সপেকশন কিছু ডকুমেন্টস আছে, সেগুলোর সাথে আরো কিছু ডিটেলস, কি ধরনের ডিটেলস আমাকে সেন্ড করতে হবে সেটা আমি প্যাসেজের মধ্যে পাবো। ওকে ফাইন, আমি শুরু করি পড়া। This border crossing guide is designed, এটা একটা গাইড থেকে আপনাকে একটা অংশ তুলে দেওয়া হয়েছে, is designed for drivers and motor carrier operating commercial vehicles at Michigan's international border crossing. ওই আমেরিকার কথা বলছে, আমেরিকার যে মিশিগান স্টেট আছে ওখানে বেসিক্যালি একটা বর্ডার ক্রস করার জন্য আপনার ড্রাইভার্স এবং মোটর ক্যারিয়ার যারা আছে, আলটিমেটলি পণ্য বহন করে, তাদেরকে আলটিমেটলি এই প্রসিডিউর ফলো করতে হবে। This information will help you cross the border from US into Canada. আপনাকে ইউএস থেকে কানাডা এবং ফ্রম কানাডা ইনটু ইউএস, মানে কানাডা ইউএস এর মধ্যে যাওয়া আসা করতে গেলে আপনাকে আলটিমেটলি মিশিগান থেকে কানাডা থেকে যাওয়া আসা করতে গেলে আলটিমেটলি আপনাকে এই প্রসিডিউরগুলো কি করতে হবে? ফলো করতে হবে। হোয়াটএভার আমি PAPS খুঁজতেছি, PAPS আমাকে কি ডিটেইলস দিতে হবে এটা আমি দেখবো। ওকে, আমার এটা মাথায় রাখতে হবে অল টাইম। Your first point of contact at the border consists of primary inspection. আপনাকে প্রাইমারি ইন্সপেকশন ব্যাপারটা কনসার্ন থাকতে হবে। দ্য বেস্ট ওয়ে টু ক্লিয়ার কাস্টম এট প্রাইমারি ইন্সপেকশন ইজ টু মেক শিওর কাস্টম গেটস ইনফরমেশন অ্যাবাউট ইউর শিপমেন্ট বিফোর ইউ সেট আপ। আপনি যাত্রা শুরু করার আগে যাতে কাস্টম কি পেয়ে যায়? আপনার তথ্যগুলা পেয়ে যায় ইউজিং দ্য প্রি অ্যারাইভাল প্রসেসিং সিস্টেম, PAPS। একটু আগে বললাম না PAPS? সো এই প্রি অ্যারাইভাল প্রসেসিং সিস্টেমের মাধ্যমে আমাকে কি করতে হবে? আমি গাড়ি ছাড়ার আগেই এগুলো আমাকে ফলো করতে হবে। তো এই PAPS জন্য কি করতে হবে? when using this you need to provide information. provide মানে কি? আমাকে দিতে হবে, ইনফরমেশন দিতে হবে about your shipment। কিসের উপর দিতে হবে? আমার শিপমেন্টের উপর ইনফরমেশন দিতে হবে। and you also need to send proof of current annual inspection for of your vehicles। তাহলে and এর আগে একটা তথ্য, and এর পরে তথ্য আছে। খেয়াল করে দেখেন, আমি এখানে and কে মার্ক করছি, খেয়াল করে দেখেন এখানে and এর পরে কি আছে? কারেন্ট ভেহিকল ইন্সপেকশন, আর এর আগে সামথিং ডিটেইলস। কারেন্ট ভেহিকল ইন্সপেকশন তথ্যটা and এর পরে আছে, তাহলে and এর আগে কি আছে ভাই? and এর আগে আছে ইনফরমেশন অ্যাবাউট ইওর শিপমেন্ট, your shipment details। তাহলে উত্তর এখানে কি হবে? your দেওয়াই আছে, তাহলে কি হবে? শিপমেন্ট। তাহলে 15 নম্বর উত্তর কি হবে ভাই? শিপমেন্ট, SHIP, ঠিক আছে, শিপমেন্ট লিখে ফেলেন। ওকে, বানানটা এখানে যেটা আছে সেটাই আমি দিব আর কি। ওকে, বানান ডাজন্ট ম্যাটার, এই মুহূর্তে আমরা জাস্ট উত্তরটা পিক করতে হবে। সবাই কি বুঝতে পারছেন ভাই? কেউ যদি না বুঝেন আমাকে একটু বলেন, কঠিন লাগতেছে? তাহলে আমাকে এই PAPS টা ইউজ করার জন্য আমাকে যাত্রা, আমার ট্রাক ছাড়ার আগেই, লরি ছাড়ার আগে আমি কি করব? ওদের ওই সিস্টেমের মধ্যে আমি তথ্য পাঠাবো। কিসে তথ্য পাঠাবো? আমার যে শিপমেন্টটা আছে, শিপমেন্ট মানে কি? আমি যে পণ্যগুলা পাঠাচ্ছি ওই পণ্যগুলা ডিটেলস থাকবে। হ্যাঁ, এখানে পেঁয়াজ আছে, এখানে লবণ আছে, এখানে বাচ্চাদের চিপস আছে, ঠিক আছে, কথার কথা আর কি। সো ফুড অথবা ক্লোদিং, হোয়াটএভার, ছোট ওটার ডিটেলস থাকবে, এবং আমার যে গাড়িতে পাঠাচ্ছি ওই গাড়ির ইন্সপেকশন ইনফরমেশন থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম, কোয়েশ্চেন 15। এবার আসেন আমরা কোয়েশ্চেন 16 এর জন্য। বিফোর অ্যারাইভিং এট দ্য বর্ডারে আসার আগে চেক দ্য ডকুমেন্টস সাচ এস ড্যাশ অ্যান্ড
বার্থ সার্টিফিকেট। তাহলে আমাকে বর্ডারে অ্যারাইভ করার আগে আমাকে কিছু ডকুমেন্টসকে কি করতে হবে, চেক করতে হবে। তার মধ্যে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট আছে এবং আরো কিছু ডকুমেন্টস আছে, সেটা আমাকে বের করতে হবে। ওকে ফাইন, আমি পড়া শুরু করে দিই। Before you arrive at the border, make sure you have all the paperwork up to date. Up to date মানে কি ভাই? Up to date মানে হচ্ছে আমার এটা যেন হালনাগাদ পড়া থাকে, রিসেন্ট ডকুমেন্টস থাকে, ঠিক আছে? আমরা অনেক সময় বলি যে আপনি রিসেন্ট একটা ছবি দেন, হ্যাঁ, যেমন আমি ভার্সিটিতে অনেক সময় আমাদের ভাইভাতে, ভর্তি পরীক্ষা যে ভাইভাটা হয়, ওখানে অনেক সময় দেখি যে একটা স্টুডেন্ট আসছে, তার ছবির সাথে একদম মিলতেছে না। আমি বলছি, এই ছবিটা কবেকার? স্যার ক্লাস 7-এ থাকতে তুলছিলাম। হ্যাঁ, 7-এ থাকতে তুলছে, 5 বছর পর সে ভার্সিটিতে ভর্তি হচ্ছে, সে ওই ছবি ইউজ করছে, ওই ছবির সাথে তার কোনো মিল নাই। ইভেন আমি এমনও পাইছি, মজার ব্যাপার হয়েছে এরকম যে হয়তো সে মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়াকালীন সে দাড়ি ছিল, টুপি ছিল, ওই অবস্থায় ছবি তুলছে, সে ভর্তি ফর্মে সেই ছবি দিছে, বাট সে আমাদের কাছে আস্তে আস্তে ভর্তি পরীক্ষা আস্তে আস্তে সে দাড়ি কাটে ফেলছে, টুপি নাই, তারপর কি গেঞ্জি এবং কি পরে আসছে, আপনার জিন্স পরে চলে আসছে। আপনি হুজুর থেকে তো পুরো চেঞ্জ হয়ে গেছেন। তাহলে ঠিক আছে, চেঞ্জ হয়েছে, আপনি ওই ছবিটা দিবেন না? তাহলে আপ টু ডেট তথ্য থাকতে হবে, ঠিক আছে? ওকে, সো আপনার ড্রাইভারের যাতে ছবির সাথে তার চেহারা যাতে মিল থাকে, ঠিক আছে? তাহলে কি কি থাকতে হবে? প্রাইমারি ইনফরমেশন, ইউ উইল নিড এ ফটো আইডি। আপনারটা কি থাকতে হবে? ফটো আইডি ইন এডিশন টু ইওর বার্থ সার্টিফিকেট। আচ্ছা, ইন এডিশন টু কথাটা মানে কি বলুন তো ভাই? ইন এডিশন টু আরো লাগবে, আরো লাগবে। ইন এডিশন কি আমরা এন্ড ধরতে পারি না একটা? ইন এডিশনটা কিসের পরিবর্তে হতে পারে? এন্ড এর পরিবর্তে হতে পারে না ভাই? along with as well as হ্যাঁ, এক্স্যাক্টলি। সো তাহলে খেয়াল করে দেখেন, আপনার এখানে এন্ড বার্থ সার্টিফিকেট, তাহলে এন্ড এর ইন এডিশন টু এর পাশে বার্থ সার্টিফিকেট, তার আগে আমার তথ্যটা আছে, তাহলে তার আগে তথ্যটা কি? ফটো আইডি। কি থাকবে ভাই? ফটো আইডি। তাহলে এখানে প্রশ্নটা কি ছিল? সো চেক দ্য ডকুমেন্টস সাচ অ্যাজ ড্যাশ এন্ড বার্থ সার্টিফিকেট। তাহলে আপনার কি কি ডকুমেন্টস থাকতে হবে? ফটো আইডি and birth certificate, passport are ready for inspection. তাহলে আপনার ফটো আইডিটা ঠিক থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছি ভাই? ক্লিয়ার? ধরা গেছে? কারো কোনো প্রশ্ন আছে ভাই এটার মধ্যে? স্যার, কেউ যদি ফটো আইডির পরিবর্তে ফটো আইডেন্টিটি লিখে, এই ক্ষেত্রেও কি রং? রং। যেমন আমি এখানে আইডিটা ছোট হাতে লিখছি, এটাও রং। এখানে আইডিটা কি লিখতে হবে? বড় হাতে লিখতে হবে, আইডি। ওটা আমি ইচ্ছা করে লিখেছি জাস্ট বলার জন্য। আমি যদি এভাবে আইডিটা লিখে চলে আসি, তাহলে আমি মনে হয় আমার তো উত্তর হয়ে গেছে। না, এটা ভুল। ওখানে যদি এস থাকে এস দিতে হবে, ওখানে যদি ছোট হাতে থাকে ছোট হাত, বড় হাত। আসলে বেসিক্যালি এটা পুরোটাই আপনি দিলে আলটিমেটলি বড় হাতে দেওয়া উচিত। আমি বলেছি উত্তরগুলো সবসময় ক্যাপিটাল লেটারে লেখা উচিত। তো আপনি এখানে কোনোভাবে স্মল লেটার, এখানে আইডিটা যেহেতু প্রশ্নে দেওয়া, টেক্সটের বড় হাতে দেওয়া আছে, আপনাকে বড় হাতে দিতে। আর অ্যাব্রিভিয়েটেড ফর্মগুলো বেসিক্যালি সব যে এসএপি, একটু আগে বললাম না আমরা, পিএপিএস, ওটা পুরোটাই কিন্তু বড় হাতের হয়। সো আপনি এখানে ছোট হাতে লেখাতে পারেন। আর আইডেন্টিফিকেশনটা আপনার ওখানে লেখার কোনো দরকার নেই, কারণ প্রশ্নে টেক্সটে যেভাবে দেওয়া আছে আপনাকে সেভাবে লিখতে হবে, ঠিক আছে? আর দুটো ওয়ার্ড তো, সো এখানে উত্তর হয়ে গেল। দেখেন আমার দুটো উত্তরের মধ্যে একটা উত্তর হচ্ছে একটা ওয়ার্ড, আর আরেকটা উত্তর হয়েছে দুটো ওয়ার্ডের মধ্যে। ওকে ফাইন। এবার দেখেন আমার পরের প্রশ্ন কি বলছে? মেক শিওর। মেক শিওর মানে কি? আপনাকে নিশ্চিত করতে হবে দ্য ড্যাশ আর অন ইনসাইড দ্য ভেহিকলস। ভেহিকলস এর ভিতরে, ইনসাইড দ্য ভেহিকলস মানে কি? ভেহিকলস এর ভিতরে কিছুটা থাকতে হবে। মেক শিওর দ্য ড্যাশ আর অন ইনসাইড দ্য ভেহিকলস। আর অন মানে কি? চালু থাকতে হবে। কোন জিনিসটা চালু থাকতে হবে ভেহিকলস এর ভিতরে? কোন জিনিসটা ভেহিকলস এর ভিতরে চালু থাকতে হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। খেয়াল করেন কি বলছে। হ্যাঁ, ফটো আইডি গেল, বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, ড্রাইভার্স মাস্ট অলসো টার্ন অন। টার্ন অন মানে কি? চালু রাখা। টার্ন অন ইন্টেরিয়র ক্যাব লাইটস। ইন্টেরিয়র cab lights and open all interior drapes or blinds to sleeper areas for easy inspection. তাহলে টার্ন অন মানে কি ভাই? টার্ন অন মানে হচ্ছে চালু রাখা, ঠিক আছে? The drivers must turn on interior cab lights. এইটা বেসিক্যালি উত্তরের জায়গা। আমার পরের প্রশ্নটা, ঠিক আছে? এখানে তিনটে ওয়ার্ড পাইছি, ইন্টেরিয়র ক্যাব লাইটস, ইন্টেরিয়র ক্যাব লাইটস। সো তাহলে আমাকে এখানে বলতেছে মেক শিওর দ্য ড্যাশ আর অন। আর অন মানে কি? অন রাখা, চালু রাখা। এই জিনিসগুলো চালু রাখতে হবে। হ্যাঁ, ক্যাব লাইটস, এটাই আর কি। ইনসাইড দ্য ভেহিকলস। তাহলে আমি এখানে ম্যাক্সিমাম কয়টা ওয়ার্ড নিতে পারবো ভাই? দুটো ওয়ার্ড নিতে পারবো। এখানে উত্তরটা আমি দুইভাবে লিখতে পারি। আমি এখানে যেহেতু এখানে তিনটা উত্তর শব্দ চলে আসছে, ইন্টেরিয়র ক্যাব লাইটস, এখানে ইন্টেরিয়র শব্দটাকে আমি বাদ দিতে পারি, কারণ ইনসাইড তো, ইনসাইড মানেই হচ্ছে তো আপনার কি? ইন্টেরিয়র। তাহলে আমি ক্যাব লাইটস থেকে উত্তর দিতে পারি। কি দিতে পারি ভাই? ক্যাব
লাইটস। ঠিক আছে, এবং আমি যদি ক্যাপ শব্দটাকে বাদ দিই তাও কিন্তু ভুল হবে না, আমি খালি লাইটস দিলেও হবে। মেক শিওর দ্য লাইটস আর অন ইনসাইড দ্য ভেহিকল, হয়ে গেল, কোনো সমস্যা নাই, তাও অ্যান্সার হবে। তবে ক্যাপ লাইটস দেওয়াটা বেটার, ক্যাপ লাইটস দেওয়াটা বেটার, আর একটু স্পেসিফিক হয় আর কি। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই, আপনি খালি লাইটস দিলেও এখানে অ্যান্সার হবে। তবে ইন্টেরিয়র শব্দটা এখানে ইউজ করা যাবে না, বিকজ তখন তিনটে উত্তর হয়ে যাবে, আর ইন্টেরিয়র শব্দটা রিডান্ডেন্ট হবে, কারণ এখানে ইনসাইড অলরেডি ইউজ করছে, ইনসাইড শব্দটা অলরেডি ইউজ করছে, তাহলে ইন্টেরিয়র শব্দটা এখানে দেওয়ার কোনো দরকারই নাই। ঠিক আছে, সো আমি ক্যাপ লাইটস উত্তর দিয়ে দিলাম। ক্লিয়ার ভাই? চেক দ্যাট দ্য ড্যাশ ইন দ্য ভেহিকলস ক্যান বি ইজিলি সিন। ক্যান বি ইজিলি সিন মানে কি? ইন্সপেকশন, হ্যাঁ দেখা যায় সেটাই আর কি। ঠিক আছে, সো তাহলে খেয়াল করে দেখেন কি বলছে, এন্ড ওপেন অল ইন্টেরিয়র ড্রাপস এন্ড ব্লাইন্ডস। এখানে আসলে কি ড্রাপস এন্ড ব্লাইন্ডস মানে ভিতরে কোনা কাঞ্জি বলি না আমরা, কোনা কাঞ্জি জায়গাগুলো যা আছে সেটা খাঁজগুলা, হ্যাঁ। ব্লাইন্ডস টু স্লিপার এরিয়া। স্লিপার এরিয়াস মানে কি? অনেক সময় বড় ভেহিকলস গুলোর পিছনে কিন্তু ঘুমানোর জায়গা থাকে, স্লিপার একটা জায়গা থাকে, আর সিটের মতো থাকে, ওখানেই হয়তো বাই টার্ন একজন ড্রাইভ করে আরেকজন হয়তো ঘুমায়, কারণ ওরা তো কন্টিনিউয়াস ভেহিকলস চালাতে থাকে, রাতের বেলাও ভেহিকলস চালাতে থাকে। সো কন্টিনিউয়াস কেউ হয়তো ভেহিকলস চালাবে, 3 ঘন্টা একজন চালাচ্ছে আরেকজন ঘুমাচ্ছে। আবার আমাদের দেশে তো একজনই চালায়, অনেক সময় হেল্পারকে দিয়ে ড্রাইভার পিছনে ঘুমায়। সো যাক, এই স্লিপার এরিয়াস ফর ইজি ইন্সপেকশন, তাহলে আলটিমেটলি এখানে কোন শব্দটা হতে পারে? তাহলে খেয়াল, চেক দ্যাট দ্য ড্যাশ ইন দ্য ভেহিকলস ক্যান ইজিলি সিন, তাহলে এখানে একটা জায়গার নাম হবে, কোন জায়গাটা, কোন জায়গাটা হবে এখানে? বেসিক্যালি এখানে ড্রাপস অর ব্লাইন্ডস টু স্লিপার এরিয়াস, এর মধ্যে কোন কোন শব্দ বা শব্দগুলোকে আমরা নিব? ইন্টেরিয়র ড্রাপস অর ব্লাইন্ডস টু স্লিপার এরিয়াস। তো বেসিক্যালি মূল শব্দ হচ্ছে স্লিপার এরিয়াস। মূল শব্দটা কি ভাই? স্লিপার এরিয়াস। তাহলে আমি এখানে উত্তরটা হবে স্লিপার এরিয়াস। এর আগের গুলো সব অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। মূলত হচ্ছে এরিয়া, কোন ধরনের এরিয়া? স্লিপার এরিয়া। ওকে, সো তাহলে উত্তর কি হবে আপনার এখানে? স্লিপার এরিয়াস। এরিয়াসে কি এস আছে নাকি এস নাই? হ্যাঁ, তো ড্রেপস আর ব্লাইন্ডস টা কেন আনসার না? কেন অ্যান্সার না? এরিয়া হ্যাঁ, একটা, ড্রেপস আর ব্লাইন্ডস তো আরেকটা পার্ট, মানে স্লিপার এরিয়া একটা পার্ট। ঠিক আছে, দেখেন মূল এরিয়া হচ্ছে স্লিপার এরিয়া। ওই স্লিপার এরিয়া কোনা কোনা কাঞ্জি যা আছে, আমি বাংলায় যেটা বলি আর কি, কোনার গুপ্ত জায়গা। এটাকে অনেক সময় এই যে ব্লাইন্ড যে শব্দটা আছে না, ব্লাইন্ড শব্দটাকে অনেক সময় মানে ব্লাইন্ড মানে তো অন্ধ বলি আমরা, আমরা শিখে আসছি ব্লাইন্ড মানে অন্ধ, কিন্তু ব্লাইন্ডের আরেকটা মিনিং আছে, সেটাকে কি বলা হয়? গুপ্ত। কি বলা হয় ভাই? গুপ্ত। তার মানে স্লিপিং এরিয়ার নিচেও কিন্তু অনেক গুপ্ত জায়গা থাকে। ওই যে যারা আপনার কি করে, ড্রাগের বিজনেস করে, তারা অনেক সময় ওই গুপ্ত জায়গাগুলোতে কিন্তু অনেক সময় ড্রাগ বা এই ধরনের জিনিস কিন্তু লুকিয়ে রাখতে পারে। সো যত জায়গা থাকুক না কেন, হ্যাঁ আপনি কিছু গুপ্ত জায়গায় রাখছেন, আপনার কিছু জিনিস টাকা পয়সা নিয়েও যেতে হয় আপনার কাছে, একজন ড্রাইভারের পার্সোনালটা, তার জন্য একটা লকার আছে, ওই লকারটা যদি দেখা যায়, ওরকম সবগুলো জায়গা। সো বেসিক্যালি স্লিপার এরিয়ার মধ্যে যত ড্রাগস এন্ড ব্লাইন্ডস আছে সবগুলা। ঠিক আছে, সো মূল এরিয়া কোনটা ভাই? স্লিপার এরিয়া। ঠিক আছে, মানে আপনাকে স্লিপার, ও তো গোটা ট্রাক তো দেখতেই পাচ্ছে, কিন্তু ট্রাকের কোন জায়গাটাকে স্পেসিফিক্যালি এখানে বলেছে? স্লিপার এরিয়াটাকে। স্লিপার এরিয়ার ভিতরে যে গুপ্ত জায়গাগুলো আছে সেগুলো যাতে সব ইজিলি কি করা যায়? ইন্সপেক্ট করা যায়। ঠিক আছে, বুঝতে পারছি আপনাকে? মূল এরিয়া কোনটা? স্লিপার এরিয়া। এই জন্য উত্তর কি হবে? স্লিপার এরিয়াটা হবে। স্লিপার এরিয়ার মধ্যে যেই ড্রাপস এন্ড ব্লাইন্ডস গুলো আছে আর কি, সেটাকে মিন করছে। ক্লিয়ার ভাই? বুঝতে পারতেছেন এখন? জি স্যার, বুঝছি। হ্যাঁ, সো মানে এখানে শেষের দিকে নাউনটা খেয়াল করতে হবে। আসলে বেসিক্যালি এখানে মূলটা হচ্ছে এরিয়াটা হচ্ছে নাউন, এর আগে এগুলো ড্রাফট ব্লান্ডস এগুলো সবগুলো হচ্ছে কি এই এরিয়াটাকে আরো স্পেসিফাই করছে। ঠিক আছে, সো আমি স্লিপার এরিয়াটাকে নিয়ে আসবো। স্লিপার এরিয়ার মধ্যে যত কোনা টানা আছে সবগুলোকে দেখা যায়, এরকম ভাবে আপনাকে এনশিওর করতে হবে। ওকে ফাইন, তাহলে আলটিমেটলি কি হচ্ছে এখানে? চেক দ্যাট। ওকে, আমরা গেলাম, আমাদের তো গেল 18 নম্বর উত্তর স্লিপার এরিয়া। এবার দেখি অ্যাট দ্য বর্ডার, আপনি এখন বর্ডারে চলে গেছেন। This may be the only stop if paperwork is in order. আপনার কাগজপত্র যদি ঠিক থাকে, এই একটা ইন্সপেকশনে আপনাকে হয়তো ছেড়ে দিবে, সেকেন্ডারি ইন্সপেকশন আপনাকে নাও করতে পারে। নন ইউএস কানাডিয়ান সিটিজেন্স, আপনি যদি কানাডিয়া বা ইউএস সিটিজেন না হন, মাস্ট হ্যাভ এ ভিসা, আপনার একটা কি থাকতে হবে? ভিসা থাকতে হবে। অ্যান্ড গো টু দ্য ড্যাশ, এবং আপনাকে ড্যাশ এরিয়া, আপনাকে তখন কি করতে হবে? অমুক একটা এরিয়া যেতে হবে টু কমপ্লিট অ্যান I-94 কার্ড, আপনাকে তখন একটা কার্ড নিতে হবে, I-94 কার্ড নিতে হবে। তাহলে আমাকে 19 নাম্বার কোশ্চেনের জন্য প্যাসেজ থেকে বের করতে হবে যেই ড্রাইভাররা ইউএস বা কানাডিয়ান সিটিজেন নন, কিন্তু তিনি ড্রাইভিং করছেন, তাকে একটা ভিসা নিতে হবে। এই ভিসাটার জন্য তাকে ওই প্রাইমারি ইন্সপেকশন ওই জায়গাটাতে তাকে কোন একটা এরিয়াতে যেতে হবে। কোন এরিয়া যেতে হবে সেটা হচ্ছে আমার 19 নাম্বারের উত্তর। অ্যান্ড
দেয়ার ইজ এ স্মল ড্যাশ ফর দিস, এটার জন্য স্মল একটা কিছু আছে, কিছু একটা স্মল, ওকে, ওটা আমাকে বের করতে হবে। অ্যান্ড টু রিসিভ ভার্বাল ক্লিয়ারেন্স, এবং এরপরে আমাকে কি করবে তারা, মৌখিকভাবে একটা ক্লিয়ারেন্স দিবে। তাহলে 19 নাম্বার উত্তরের জন্য আমাকে বের করতে হবে নন ইউএস বা কানাডিয়ান ড্রাইভারদের জন্য ভিসার জন্য তাকে একটা এরিয়াতে যেতে হবে, এবং সেই এরিয়াতে তাকে কিছু একটা কি করতে হবে, স্মল অ্যামাউন্টে কিছু একটা কি করতে হবে, আপনার দেয়ার ইজ স্মল কিছুটা আছে, ওটা আমাকে বের করতে হবে, এবং তারপর তাকে কি করবে, একটা মৌখিক পারমিশন দিয়ে দিবে। ওকে ফাইন, আমি পড়া শুরু করি, তারপর দেখা যাক। If all your paperwork is in order and was proceeded ahead of time, সময়ের আগে যদি আপনি এগুলো পৌঁছে যায়, ওই যে PAPS, ঠিক আছে, you will be released at the primary lane, আপনাকে প্রাইমারি লেনে তারা কি করবে, রিলিজ করে দেবে, যেটা আমি একটু আগে প্রশ্নেই পড়লাম। and this may be your only stop, এবং এইটাই আপনার শেষ স্টপ, একমাত্র স্টপ যেখানে আপনাকে থামাবে, এরপর আপনি বর্ডার ক্রস করে চলে যাবেন আরেক দেশে, ঠিক আছে। If you are not a Canadian or US citizen, আপনি যদি Canadian বা US citizen না হন, a visa is obligatory, আপনাকে একটা ভিসা নিতে হবে, and you will also be required to complete an I-94 card, আপনাকে একটা I-94 কার্ড কমপ্লিট করতে হবে। তার জন্য কোথায় যেতে হবে, I-94 card are available only at border crossing into the United States, যেটা ইউনাইটেড স্টেটস এর বর্ডার ক্রসিং এ আছে। Drivers who clear customs at primary inspection will be instructed to report to immigration to fill out the I-94 card, তাহলে I-94 কার্ডের জন্য আপনাকে কি কোথায় রিপোর্ট করতে হবে, ইমিগ্রেশনে রিপোর্ট করতে হবে। আপনি তো ঠিক আছে, আপনি আলটিমেটলি অ্যাভেলেবল অনলি বর্ডার ক্রসিং ইন দ্য ইউনাইটেড স্টেটস, তো ওখানে তো আপনি I-94 কার্ড পাবেন। I-94 কার্ডের জন্য বর্ডারের কোন জায়গায় যেতে হবে, আপনাকে ইমিগ্রেশনের কাছে যেতে হবে, রিপোর্ট টু ইমিগ্রেশন। তাহলে আপনাকে কোন জায়গায় যেতে হবে ভাই, প্রশ্নটা খেয়াল করেন। সো অ্যান্ড গো টু দা কি হবে, ইমিগ্রেশন, আপনি কোথায় যেতে হবে, ইমিগ্রেশনে যেতে হবে, এরিয়া, ইমিগ্রেশন এরিয়া, কোন এরিয়া যেতে হবে, বর্ডার এরিয়া বলা যাবে না কিন্তু, বর্ডারের কোন এরিয়া, বর্ডার ঠিক আছে, ভালো কথা, বর্ডার আপনাকে ট্র্যাপ করতেছে কিন্তু এখানে, হ্যাঁ, আপনি যদি এখানে বর্ডারের উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু উত্তর হবে না, আপনাকে কোথায় যেতে হবে, বর্ডারের ইমিগ্রেশন এরিয়া যেতে হবে, ঠিক আছে। টু ফিল আপ দ্য I-94 কার্ড, আপনাকে I-94 কার্ডের জন্য আপনাকে ওখানে একটা ফর্ম ফিল আপ হয়তো করতে হবে, অ্যান্ড রিসিভ ভার্বাল ক্লিয়ারেন্স, আপনি কি পাবেন তখন, ভার্বাল ক্লিয়ারেন্স পাবেন ফ্রম এ ইউএস অফিসিয়াল, একটা মিনিট, হ্যাঁ, from a US official to proceed into the United States, ঠিক আছে। সো আপনাকে ইউনাইটেড স্টেটসে থেকে যাওয়ার জন্য বা আসার জন্য আপনাকে তখন আলটিমেটলি কি করতে হবে, এই ক্লিয়ারেন্সটা নিতে হবে। তাহলে আলটিমেটলি আমার এখানে খেয়াল করে দেখেন 19 নাম্বার আমি কোন এরিয়াতে, তাহলে আমি গিয়ে ভিসাটা পাচ্ছি ভাই, ইমিগ্রেশন, উত্তরটা কি হবে, ইমিগ্রেশন, ঠিক আছে। আইটা কিন্তু এখানে কি হবে, বড় হাতের হবে, ঠিক আছে, ওরা প্যাসেজের মধ্যে কি লেখেছে, বড় হাতের লিখেছে, সো আমাকে বড় হাতের লিখতে হবে। আচ্ছা, ইমিগ্রেশন, অ্যান্ড দেয়ার ইজ এ স্মল ড্যাশ ফর দিস, এটার জন্য কিছুটা স্মল কি আছে দেখি তো আমরা, দ্য চার্জ, হ্যাঁ, দ্য চার্জ ফর দ্য I-94 কার্ড ইজ $6, ছোট্ট একটা অ্যামাউন্ট আপনাকে এখন দিতে হবে, স্মল অ্যামাউন্ট। দেখেন এটা পুরো কিন্তু আপনার একটা বেসিকের উপর ডিপেন্ড করবে, স্মল অ্যামাউন্ট দিতে হবে, $6 তো আসলে কোনো ব্যাপারই না, তাহলে আলটিমেটলি এখানে কি স্মল $6 হবে না, কি হবে, স্মল চার্জ, কি হবে ভাই এখানে, স্মল চার্জ, and there is a small charge for this, আপনি $6 লিখলে হবে না কিন্তু, স্মল কি হবে, চার্জ হবে, বিকজ স্মল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরটা কি আসে ভাই, নাউন আসে, কি আসে, নাউন আসে। যদি এরকম বলতো দ্য অ্যামাউন্ট ইজ, এরকম বলতো, তাহলে তখন আপনি কি লিখতেন, $6, কি লিখতেন ভাই, $6। সো দেয়ার ইজ এ স্মল চার্জ ফর দিস অ্যান্ড টু রিসিভ ভার্বাল ক্লিয়ারেন্স। এটা বুঝতে পারছেন সবাই, কারো প্রশ্ন আছে কিনা বলেন ভাই, এনি কোয়েশ্চেন, ওকে। এবার দেখেন নেক্সট স্টেপ, সো আমার তো শেষ, at the border the secondary inspection is done, সো আমার কোয়েশ্চেন যেহেতু শেষ হয়ে গেছে আর বাকিটা না পড়লেও কোনো সমস্যা নাই, ওকে, ক্লিয়ার একটু পর্যন্ত। সো এগুলো হচ্ছে আমার বেসিক্যালি আজকের ক্লাসের মূল পড়া। আরেকটা প্যাসেজ করবো মনে করছিলাম, যেহেতু 1.5 ঘন্টা প্রায় শেষ হয়ে গেছে, আর আগাচ্ছি না, কারণ ওটা ধরলে আবার সময় লাগবে, ওটা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ, আমরা সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমরা ওই প্যাসেজটাতে যাবো।
একটু সময় ভেঙে ভেঙে করছে, কারণ আজকে কয়েকদিন প্রথম ক্লাস করছে, তো দুইজন মনে হয় হয়তো প্রথম ক্লাস করছে, এই কারণে আমি একটু সময় নিয়ে একটু বুঝালাম, কারোর জন্য হয়তো একটু বিরক্তির কারণ হতে পারে। সো ফ্লো চার্টে তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করতে পছন্দ করি, ফ্লো চার্ট কোয়েশ্চেনের রিডিং এ বেসিস করে ফ্লো চার্ট কিন্তু বেসিক্যালি আসবে আপনার জিটি পরীক্ষায় বেশি আসবে, যারা জিটি পরীক্ষা দিবেন। তবে হ্যাঁ, আপনার ফ্লো চার্ট কিন্তু আপনার একাডেমিকে যে একদম আসবে না তা কিন্তু নয়। সো আর ফ্লো চার্টটা আমরা তো লিসনিং ও পেয়ে থাকি, সো ওইটার জন্য আমাদের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো ফ্লো চার্ট আমরা প্রথমে টাইটেল গুলা পড়বো, এরপরে আমরা কোয়েশ্চেনের প্রথম দিক থেকে পড়া শুরু করব, প্রথম কোয়েশ্চেনটা পড়ে তার ক্লু ওয়ার্ডসটা বের করবো, এবার আমি আমার প্যাসেজ চলে আসবো, প্যাসেজে পড়া শুরু করবো, ঠিক আছে, যদি সেটা জিটি হয়। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, ধরেন এটা একাডেমিক একটা প্যাসেজে আসছে, একাডেমিক প্যাসেজে বেসিক্যালি এক একটা প্যাসেজের উপরে কমপক্ষে 2 ধরনের প্রশ্ন থাকে। কয় ধরনের প্রশ্ন থাকে ভাই? 2 ধরনের। আপনি দেখবেন এটা কি প্রথম দিকের কোশ্চেন গুলো নাকি দ্বিতীয় দিকের। মানে একাডেমিক কোশ্চেনে আপনাকে 7টা-6টা প্রশ্ন দিবে এক ধরনের প্রশ্ন, আবার পরে 6-7টা প্রশ্ন দিবে যে আরেক ধরনের প্রশ্ন। যদি ফ্লো চার্টটা প্রথমের দিকে থাকে তাহলে প্যাসেজের প্রথম দিকে কিন্তু এগুলোর অ্যান্সার থাকবে, আর যদি ফ্লো চার্টটা সেকেন্ড টাইপের কোশ্চেন হয় তাহলে এটা প্যাসেজের মাঝখান থেকে বা শেষের দিকে এগুলোর উত্তর থাকার সম্ভাবনা থাকে। কারণ আমরা একাডেমিকে যে 4টা ক্লাস করছি, নিশ্চয়ই আপনাদের কাছে একটা ধারণা চলে আসছে যে প্রশ্নের সিরিয়ালেই কিন্তু অনেক সময় প্যাসেজের সিরিয়ালে চলে আসে, ঠিক আছে, মানে হুবহু সিরিয়াল না হলেও কাছাকাছি এটাই ফলো করা হয়। 1 নম্বর কোশ্চেনের উত্তর প্যাসেজের শুরুর দিকেই পাওয়া যায়, 2 নম্বর প্রশ্নের উত্তর তারপরেই বা তার আশেপাশেই থাকে, আর 13 নম্বর প্রশ্নের উত্তর প্যাসেজের শেষের দিকে কিন্তু গিয়ে পাওয়া যায়, ঠিক আছে। এটা তো আপনাদের অন্তত একটা কনসেপ্ট হয়ে গেছে বাই দিস টাইম, ঠিক না? সো এটা একটা ইম্পর্টেন্ট কথা, তবে এগুলো জেনারেল কথা, এরপরও কিছু কথা আছে, আমি তো বলছি আপনাদেরকে শেষের ক্লাসে গিয়ে একটা লিস্ট দিব যে কোন প্রশ্নগুলোতে অবশ্যই অবশ্যই আমি সিরিয়ালি উত্তর পাবো আর কোন প্রশ্নগুলোতে একটু এলোমেলো উত্তর পেতে পারি। তবে বর্তমান আমার অভিজ্ঞতা বলে বর্তমান টেস্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ওরা সিরিয়াল কোশ্চিন উত্তর দেওয়াটাই বেশি প্রেফার করছে, এবং কিছু স্পেসিফিক কোশ্চিন টাইপের প্রশ্নই কিন্তু বেশি আসছে। ঐতিহাসিক ভাবে আমরা 8-9 রকমের প্রশ্ন পড়ি, এবং ফ্লো চার্টটা বেসিক্যালি কিন্তু এখন একাডেমিকে খুব একটা আসে না রিডিং এ, কিন্তু জিটিতে খুব বেশি আসে। সো জিটির জন্য এটা খুবই ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টাইপ, বাট একাডেমিকের জন্য অতটা ইম্পর্টেন্ট না, কারণ রিসেন্ট একাডেমিক যতগুলা পরীক্ষা বই আমরা পড়ছি বেশিরভাগের মধ্যে ফ্লো চার্টটা খুব একটা আসে নাই, আগের একাডেমিক গুলোতে বেশি এসেছে, ঠিক আছে। এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, যারা রেগুলার ক্লাস পান তাদের প্রশ্নগুলো আগে নিই, এরপর যারা নতুন আছেন তারা একটু ওয়েট করেন, তাদের সাথে আমি শেষে কথা বলবো। ফ্লো চার্টে 2টা ফ্লো চার্ট থাকে নাকি একটাই? জিটিতে ভাই এটা একটা প্যাসেজ দিয়ে একটা ফ্লো চার্ট থাকতে হবে, কিন্তু একই রিডিং টেস্টে একাধিক ফ্লো চার্ট থাকতেও পারে, অস্বাভাবিক না, তবে হ্যাঁ খুব রেয়ার, এটা রেয়ার আসে না তেমন একটা। ফ্লো চার্ট একটা দিলে একটাই থাকে, ঠিক আছে। বেসিক্যালি আপনার 5টা প্যাসেজ থাকে তো জিটিতে, 5টার মধ্যে একটা ফ্লো চার্ট দিলে বাকিগুলোতে পারতে দেয় না, ঠিক আছে। এগুলো কি জিটি আর একাডেমিক কি সিস্টেম কি সেম নাকি, মানে ফ্লো চার্ট? হ্যাঁ, ফ্লো চার্ট আসলে আপনি এই স্ট্র্যাটেজিটা সেম, স্ট্র্যাটেজিটা সেম, বুঝতে পারছি ভাই, স্ট্র্যাটেজিস আর সেম। এবার কার কোনো প্রশ্ন আছে ভাই বলেন। জি স্যার, মানে আমি তো এই কিছুদিন মানে বন্ধের মধ্যে হ্যাঁ ভাই, আমার মানে রিডিং এর যে বিভিন্ন আমি বিভিন্ন যে আইএলটিএস এর 13 14 মানে 16 আর 15 যেগুলো ছিল প্র্যাকটিস করার বাকি, ওগুলো আমি প্র্যাকটিস করেছি। তো দেখা যাচ্ছে মেইনলি আমি আসলে মানে 30 বা 30 আপ হলেও 32 এরকম পাচ্ছি, বা এরকম আমার মানে 22-25 ওরকমও আটকায় যাচ্ছে। আর বেশিরভাগ প্রবলেম ফেস করছে হচ্ছে স্যার এই যে লিস্ট অফ হেডিংস মানে ম্যাচিং হেডিংস। সবচেয়ে টাফ কোশ্চেন এটা। হ্যাঁ, তারপর বলেন। এই যে ট্রু ফলস গুলোতে মোটামুটি মানে একটা ভুল হচ্ছে বা 2টা ভুল হচ্ছে, বা তারপরে ইয়েস নো গিভেনও সেম, নট গিভেনও, তারপরে মানে বাকিগুলো মোটামুটি ইয়ে করা যাচ্ছে, কিন্তু লিস্ট অফ হেডিংস এ দেখা যাচ্ছে একটা ঠিক হচ্ছে বা 2টা ঠিক হচ্ছে, মানে মানে কোয়াইট টাফ এটা মানে আমার আপনি কি আচ্ছা আপনি কি ম্যাচিং হেডিং এর কথা বলছেন নাকি ইনফরমেশন ম্যাচিং এর কথা বলছেন, কোনটা? লিস্ট অফ হেডিংস, ওই যে প্যাসেজের হেডিং গুলো ধরে ধরে, ওইটা এটা সবচেয়ে বড় কারণটা হচ্ছে আপনি হয়তো মানে ডিপলি হয়তো রিডিংটা পড়ে বুঝতে পারতেছেন না। আমি কি জিনিসটা বুঝতে পারছি? ওইটাই সমস্যা হচ্ছে, এইটাই সমস্যা। আমি বললাম তো এটাই, যখন আপনার রিডিংটা অনেক ডিপলি আপনি করতে পারবেন, যেমন আপনার প্রথম লাইন পড়েই যে সবসময় আপনি হেডিং ধরতে পারবেন তা নয়, এমনও হয় সেকেন্ড লাইন থার্ড লাইন পড়ে আবার শেষের লাইনটাও পড়তে হয়, কোনো কোনো সময় গোটা প্যাসেজটাই পড়তে হয়। আমি বুঝতে পারছি মাঝে মাঝে 2-1টা হেডিং এত প্যারা দিবে আপনাকে
যে গোটা প্যাসেজ পড়ে তারপর আপনি বুঝতে পারবেন যে এটার হেডিংটা কি হতে পারে। আমি এটা পড়ানোর সময় নিশ্চয়ই বলেছিলাম আপনাদেরকে, ঠিক আছে? বেশিরভাগ হেডিং আপনি প্রথম 2টা লাইন আর শেষের লাইনটা পড়লেও বুঝতে যাবেন। কিছু কিছু হেডিং থাকবে আপনাকে 3-4টা লাইন পর্যন্ত পড়তে হবে, আর 1টা 2টা হেডিং থাকবে ভাই যেটার জন্য গোটা প্যাসেজটাই হয়তো আপনাকে পড়তে হবে, তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন। সো এইটার জন্য যেটা করতে হবে, যেমন দেখেন আমি কিন্তু আপনাদেরকে যতটুকু পেরেছি ডিটেলসে গিয়ে পড়ানোর চেষ্টা করছি, সিনোনিম গুলো দেখানোর চেষ্টা করছি। একটা প্রশ্ন একটু আগে আমরা উত্তর করলাম, এই যে আমাদের লিটল চার্চ মনে আছে, একটু আগে একটা পড়লাম, খেয়াল করে দেখেন। মানে এগুলো হচ্ছে কি আপনার টোটাল ব্যাপারটা কনসেপ্টটাকে মাথায় যখন আসবে, পিছনের প্রিভিয়াস কনসেপ্ট আপনার সারা জীবন যা পাইছেন সেগুলোর উপর ডিপেন্ড করে অনেক সময় কিছু ডিপেন্ড করবে। আর আপনি যখন বেশি 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 রিডিং করে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, ঠিক আছে, তখন আপনি এই জিনিসগুলো আরো সহজ হবে। এই হেডিং আর ম্যাচিং, এই দুটো, লিস্ট অফ হেডিং আর ম্যাচিং কোশ্চিন, এই দুটো বেশি প্যারা দেয়, বেশি বেদনাদায়ক আমাদের জন্য। হ্যাঁ, এবং এগুলোই আমি অন্যান্য গুলোতে দেখা যাচ্ছে স্যার 7 এর মধ্যে 5 পাচ্ছি, 6 পাচ্ছি, বা অনেক সময় হ্যাঁ হ্যাঁ সবগুলো কারেক্ট হচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 2টা ঠিক হচ্ছে বা একটা ঠিক হচ্ছে 5-6টার একটা ঠিক আছে। মধ্যে। জি 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 জি, এটা খুবই হ্যাঁ প্যাথেটিক লাগে। প্যাথেটিক। এই এখন আপনাকে এটাই করতে হবে। এবার আমি দেখেন আপনাদের কিন্তু বইয়ের একটা লিস্টের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? বইয়ের একটা লিস্ট দিয়েছিলাম যেখানে আমি সাইফুডসের কিছু বইয়ের কথা বলেছিলাম। রিডিং 11, 12, 13, 14, 15 পর্যন্ত আছে কিন্তু। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে এই বইগুলো কালেক্ট করবেন। এই বইগুলো আবার খুব যে ভালো তা বলবো না, বাট আপনার একটা প্রশ্নের উত্তরের ব্যাখ্যা, আপনি এই বইগুলো কালেক্ট করতে পারেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ করতে পারেন? আপনি ইউটিউবে সার্চ দিবেন, ধরুন আপনি একাডেমিক 14 এর আপনি টেস্ট 3 এর প্যাসেজটা পড়তেছেন, ওখানে একটা হেডিং হেডিং ম্যাচিং পাইছেন, আপনি ইউটিউবে সার্চ দিবেন কেমব্রিজ আইএলস 13 টেস্ট 3, ঠিক আছে, রিডিং দিয়ে দেবেন, দেবেন যে কোনো না কোনো ভিডিও আপনি পাই গেছেন, ওখানে 50 মিনিট একটা ভিডিও থাকবে যেখানে আপনাকে ওই হেডিং কোশ্চিনটা কোন একজন স্যার, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে বুঝাই দিচ্ছে যেভাবে আমরা ক্লাসের মধ্যে বুঝাই। আপনি ওই ক্লাসটা তখন করবেন। আপনার জন্য এটা মানে আপনার জন্য সবার জন্য এটা টনিক আর কি, যখনই কোনো মানে কম্পিটিশন ঝামেলায় পড়বেন, ওই ক্লাসটা একটু করার চেষ্টা করেন। লিসেনিং তো আপনার ইনহ্যান্স হবেই, সাথে উনার ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করবেন, কেন কোন হেডিংটা হচ্ছে, কেন কোন হেডিংটা হচ্ছে না, ঠিক আছে? এরকম আপনি বেশি না 10টা যদি প্র্যাকটিস করেন হেডিং এর কোশ্চেন, ইনশাল্লাহ মানে খুব ডিপলি আরো দেখবেন, ফিল করবেন যে ইমপ্রুভ হচ্ছে আপনার, ঠিক আছে? সময় দিতে হবে ভাই, কোনো উপায় নাই। আমাদের আসলে ওই যে একটা কথা আমি শুরুতে আজকে বললাম যে আমরা এখানে ইংরেজি শিখতে পারবো না এই আইএলটিএস এর কোচিং এ এসে। আইএলটিএস এর কোচিং এ আমরা পরীক্ষার স্ট্র্যাটেজি শিখি, ইংরেজিটা আগে শিখে আসতে হয়। আমাদেরকে এভাবে পরে শেখানো কখনো শেখানো হয় না স্কুল কলেজ গুলাতে। স্যাররা তো ক্লাসই নেয় না, অনেক সময় নিতেই পারে না, ঠিক আছে? আমরা যা যতটুকু পারি নিজের মতো করে গাইড টাইড পড়ে কিছু করে চলে আসি, বাট ওই যে ইন্টেন্সিভ যে রিডিং এর যে প্র্যাকটিসটা, এটা কিন্তু আমাদের হয়ে ওঠে নাই। এতদিন হয়ে ওঠে নাই, তাহলে কি আমি আশা ছেড়ে দেবো? না, এখন পড়তে হবে। সো আমি এই স্টেপ গুলো আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে আমরা তাহলে এটা করতে পারি। এই টেকনিক গুলো ফলো করেন, একটু ধৈর্য ধরেন, সময় দেন, ঠিক আছে, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভ হবে। বুঝতে পারছি ভাই? অবশ্যই স্যার। এটা প্র্যাকটিস করতে হবে, কোনো উপায় নেই। হ্যাঁ, এবার আর কার কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন, জেনারেল কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ওকে, তাহলে যারা রেগুলার ক্লাস করছেন শুরু থেকেই বা আরো কয়েকটা ক্লাস মডিউল আগে থেকে, তারা এখন লিভ নিতে পারেন। আর যারা নতুন আছেন তাদের জন্য আমি কিছু জেনারেল কথা বলি। আপনারা যারা রিডিং এর মডিউলের মাঝখানে আসছেন, আমি একটু আচ্ছা রেকর্ডিংটা চলুক থাক, রিডিং এর মাঝখানে আসছেন তাদের জন্য এই রিডিং এর ক্লাসগুলো হচ্ছে একদম আউট অফ হিসাব নিকাশ, ঠিক আছে? আপনাদের নেক্সট মডিউল আমরা শুরু করবো হচ্ছে স্পিকিং থেকে। আগামী 3টা ক্লাস হবে রিডিং এর উপরে, 8টা ক্লাস দিয়ে আমরা রিডিং শেষ করব, তারপর আমরা স্পিকিং শুরু করব। প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার আমার ক্লাসগুলো হচ্ছে ইনশাল্লাহ। সো আগামী আরো 3টা ওয়ার্কিং ডে, তারপরে থার্সডে, নেক্সট থার্সডে, তার পরের সপ্তাহে মঙ্গল এবং বৃহস্পতিবার মিলে আমার রিডিং শেষ হয়ে যাবে। তারপরের সপ্তাহে গিয়ে আমরা স্পিকিং শুরু করবো আবার, ওখান থেকে আপনার মূল কোচিংটা শুরু হবে। আমরা স্পিকিং করব, স্পিকিং এর পরে লিসনিং করব, লিসনিং এর পরে রাইটিং করব, আবার রিডিং আসবে, ওই রিডিংটাও আপনারা করবেন। ওই রিডিং পর্যন্ত গিয়ে আপনাদের কোচিং মানে একবার কোচিং এর সবগুলো ক্লাস আপনাদের শেষ হবে, এরপর আপনার মকে চলে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই রিডিং ক্লাসগুলো যতটুকু পারেন বোঝার চেষ্টা করেন। আমি তো আছি, না পারলেও কোনো সমস্যা নাই, না বুঝলেও ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। হ্যাঁ, তা আমাকে প্রশ্ন করবেন, আমি চাই যে আপনারা এখনই বুঝতে যান। আপনাদের এই ক্লাসগুলো ফ্রি বলা যায়। আপনাদের মূল কোচিংটা শুরু হবে আর 3টা ক্লাস পরে স্পিকিং থেকে, ঠিক আছে? এছাড়া কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন।
আপনাদের আমি লিংক দিয়ে দিই, প্রত্যেকটা ফোল্ডারের লিংক দিয়ে দিই। ওই ফোল্ডারের লিংকে গেলে আজকে যেমন 5 নাম্বার ক্লাস বলে আমি ফোল্ডারের লিংক দিয়ে দিব, ওখানে গিয়ে একদম 1 নাম্বার ক্লাস থেকে আজকে ক্লাস পর্যন্ত সব ক্লাস রেকর্ডিং এবং ডকুমেন্টস গুলো পাবেন। আপনারা যেটা করবেন 1 নাম্বার ক্লাসে গিয়ে ওখানে কি কি ডকুমেন্টস আমি দিয়েছি সেই ক্লাসটার রেকর্ডিংটা পারলে দেখে নেবেন। আপনাদের অনেকে চাইলে এবারে রিডিং শেষ করে ফেলতে পারবেন, আগামী 3টা ক্লাস হতে হতে পিছনের 4টা ক্লাস দেখে আজকের ক্লাসটা তো করেই ফেলেছেন, আগামী 3টা ক্লাস করে আপনার রিডিং কিন্তু এবারে শেষ করে ফেলতে পারবেন, মানে ইফ ইউ উইশ, ঠিক আছে। সো তারপরেও আপনাদের জন্য সুযোগ থাকছে, এর পরের বার যখন আবার রিডিং হবে তখন আপনি আবার কি করতে পারবেন, রিডিং এর সবগুলো ক্লাস ইনশাআল্লাহ ওই সময় 8টা ক্লাস আপনি আবার করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। না আপনার কিছু মিস হওয়ার সুযোগ নেই। আর আমাদের প্রতি রবিবার আমাদের সিইও স্যার মশরুফ স্যার উনি স্পিকিং এর প্র্যাকটিসের উপর একটা ক্লাস নেয়, ওটার লিংক কিন্তু আপনারা আমাদের গ্রুপগুলোতে পাবেন। এই ক্লাসগুলোতে আপনারা অবশ্যই প্রেজেন্ট থাকবেন, ঠিক আছে। স্পিকিং এর উপর আমি স্ট্র্যাটেজি নিয়ে 6টা ক্লাস দিব, ওইটা ডিফারেন্ট কথা, বাট এটার জন্য প্রচুর প্র্যাকটিস লাগে। প্র্যাকটিসটা আপনারা প্রতি রবিবারে মশরুফ স্যারের ক্লাসে পাবেন। নেক্সট রবিবার থেকে ইনশাআল্লাহ ক্লাসগুলো আবার কন্টিনিউ হবে, স্যারের ক্লাসগুলো। আর আমার ক্লাস হবে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 8:30 থেকে, ঠিক আছে ভাই। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, বা কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন। এনি কোয়েশ্চেন? ওকে ফাইন, তাহলে আমি ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই, আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। আচ্ছা, একটা মেসেজ একজন দিয়েছেন, দেখি তো মেসেজটা কি লিখেছেন স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি অন্য কোনো ব্যাচ আছে? আছে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মডিউল শুরু হয়, স্টুডেন্টরা সেই মডিউল থেকে কাউন্ট হওয়া শুরু হয়, ঠিক আছে। আপনি যদি কোনো একটা মডিউলের মাঝখানে আসেন সমস্যা নাই, ওই মডিউলের ওই ক্লাসগুলো আপনার জন্য হিসাবের বাইরে। আপনি যেই মডিউল থেকে একদম প্রথম ক্লাস থেকে পাবেন সেই মডিউল থেকে আপনার ক্লাস শুরু হয়। আমাদের 3 থেকে 3.5 মাস লাগে 4টা মডিউল শেষ হতে, ঠিক আছে। সো আপনি 3-4 মাস ক্লাস করলে 4 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনার সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে। এরপর আপনাকে আমি মকে বসায় দিব, আপনার মক দিবেন, ঠিক আছে, মক টেস্ট দিবেন। আর যারা অনলাইন ছাড়া অফলাইনে ক্লাস জন্য ভর্তি হয়েছেন তাদের যখনই আমাদের লকডাউন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের যারা শুক্রবারের ব্যাচ আছেন তারা শুক্রবারের ক্লাসগুলো করবেন, যারা চকবাজারের ব্যাচ আছেন চকবাজারে ইনশাআল্লাহ লকডাউনের পরে আমরা ক্লাস শুরু করবো, জিসিতে বা আগ্রাবাদে, কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে যে কমিটমেন্ট নিয়ে ভর্তি হয়েছেন সেই কমিটমেন্ট অনুযায়ী আপনাদের ক্লাস দেওয়া হবে। আর যারা শুধুমাত্র অনলাইনের জন্য ভর্তি হয়েছেন তাদের তো এখানেই সব শেষ হয়ে যাচ্ছে। আর অফলাইনের ব্যাচে যারা আছেন তাদের জন্য এই অনলাইনের ক্লাসগুলো অ্যাকচুয়ালি ফ্রি। আর আপনাদের মক টেস্ট নিয়ে কি করা যায় একটু প্ল্যান করছি আমরা, যে অনলাইনে মক টেস্ট নেওয়া যায় কিনা এটা একটু আমরা দেখছি, চিন্তা করে দেখছি। মক টেস্ট কিন্তু অনলাইনে ভর্তি হন আর অফলাইনে ভর্তি হন, বেসিক্যালি আমাদের সিস্টেম হচ্ছে অফলাইনে মক টেস্ট নেওয়া, তবে আমরা অনলাইনের সামনে মক টেস্ট নেওয়া যায় কিনা সেটা নিয়ে আমরা এখন যাচাই বাছাই করছি। নিলে ওটা কিভাবে নিব সেটা নিয়ে আমরা এখন একটু চিন্তা করে যাচ্ছি, গবেষণার পর্যায়ে রয়ে গেছে। দেখা যাক, এটা নিয়ে সামনে আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। দেখি গভর্নমেন্ট আসলে কি সিদ্ধান্ত দেয়। লকডাউন যদি খুব প্রলং করে তাহলে আমাদেরকে অনলাইনেও মক টেস্ট শুরু করতে হবে, কারণ আপনাদের মধ্যে বেশ কয়েকজন আছেন যাদের কোচিং অলরেডি শেষ হয়ে গেছে, 4টা মডিউলই শেষ হয়ে গেছে, তাদের মক গুলো আমরা ইনশাল্লাহ যদি 5 তারিখের পর লকডাউন কন্টিনিউ হয় তাহলে আমরা অনলাইনে আপনাদের মক টেস্ট নেওয়ার জন্য একটা স্টেপ আমরা ইনশাল্লাহ গ্রহণ করবো, ঠিক আছে। তাহলে মক টেস্ট গুলো বেসিক্যালি আমরা অফলাইনে নিই, ঠিক আছে। আর ক্লাসগুলো অ্যাকচুয়ালি কিন্তু আপনারা অনলাইনে ক্লাস করে ফেললে অফলাইনে ক্লাস কিন্তু আর দরকার নাই। বেশি দরকার হচ্ছে স্ট্র্যাটেজি শিখে ফেলেছেন এরপর বাসায় প্র্যাকটিস করা। যত পারবেন বাসায় কি করবেন আপনারা প্র্যাকটিস করবেন একাডেমি আইএলটিএস এর বইগুলো থেকে। যারা একদম নতুন ভর্তি হয়েছেন তারা আমাকে মেসেজ করিয়েন, তাদের জন্য আমি বেশ কিছু ম্যাটেরিয়ালস বেশ কিছু ভিডিও লিংকস আমি দিয়ে দিব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো নিশ্চয়ই আপনাদের কাছে আছে না, আমি একটু আবার নাম্বারটা দিয়ে দেই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই জানার কথা, তারপর আমি আমার নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা এখানে দিয়ে দিই নাম্বারটা, না 01678119175 01678119175। এই নাম্বারে আমাকে আপনারা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে স্যার মানে আমি একদমই নতুন স্টুডেন্ট, আমি আপনাদের জন্য বেশ কিছু ডকুমেন্টস পাঠাবো, ঠিক আছে, বেশ কিছু ভিডিও লিঙ্কও পাঠাবো, সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। সময় নিয়ে আস্তে আস্তে দেখেন, আমি তো আছি, আগামী 3 মাস 4 মাসে ইনশাল্লাহ আপনাকে আইএলটিএস জিনিসটা কি সেটা আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আমার পোয়েটিক জোন থেকে, ঠিক আছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? আরেকটা কথা বলি, যারা খুবই ডিসহার্টেড যে না আমি তো পারতেছি না, এই গোটা ক্লাসের মধ্যে স্যার কি পড়াইলো, আমি ওয়ার্ডের মিনিং গুলো বুঝতেছি না, তাদের জন্য বলবো ধৈর্য ধরেন, পড়েন, ডিকশনারি ওয়ার্ক করেন, সময় দেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি একটা পর্যায়ে চলে যেতে পারবেন। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সব ঠিক থাকলে আমরা আবার বৃহস্পতিবারে
রিডিং 6th ক্লাস নিয়ে একসাথে বসবো। আসসালামু আলাইকুম।